সংস্কার যেটা আমি নিতে পারি না, সেরকম সংস্কার করতে গিয়ে রাষ্ট্র কাঠামোকে দুর্বল করে ফেলে কিনা সেটা আমাদের চিন্তা করতে হবে। সংস্কার কেমন দরকার ছিল, এই যে কথাগুলো, এবং কেমন সংস্কার আসলে হলো। উনি এটা বলেন নাই যে সংস্কার হয়েছে এতে কি আমরা দুর্বল হয়েছি না সবল হয়েছি, এটা তো বলা উচিত ছিল। সংস্কার তো শেষ, অনেকগুলি সংস্কার কমিশন তারা তো সংস্কার রিপোর্ট দিয়ে দিছে, এবং ওইগুলির মধ্যে যেগুলি তারা বেশি জরুরি মনে করছে সেগুলি নিয়ে তারা বসছে, আলোচনা করছে, করার পর তারপরে একটা জগা খিচুড়ি পাকাইছে, পাকে আর কোনো সমাধান দিতে পারে না। পরে উনি আবার নিজের মতো করে একটা রায় দিয়ে দিয়েছে এটা করতে হবে, যেটা নিয়ে পরবর্তীতে ভেজাল, মানে ক্রমাগত ভেজাল বাঁচতেই থাকবে। কিন্তু এই জগা খিচুড়ির দায় কি শুধুই অন্তর্বর্তী সরকারের? কার আমার বলেন আপনি, সরকার এটা ক্রিয়েট করছে, দায় অন্য কারো হবে কেন? তারা কোন দিন গণভোট হবে, গণভোট হওয়া কোন দিন হবে, এটা নিয়ে বিরোধ। মাসুদ কামাল ভাই যেটা বললেন আমি সেটার সাথে আরেকটু যোগ করি যে বিএনপি বা জামাতের নাম ব্যবহার করে এই গত 15-16 বছরে কোনো পত্রপত্রিকা 2 কলম লিখেছে এরকম কোনো নজির নাই। প্রেস ক্লাবে গিয়েছে, আর দুর্ভিক্ষ কবলিত, বন্যা পীড়িত এরকম যারা লোকজন ছিল এরা এখন একটা পাজেরো গাড়ি 3-4টা প্রতিষ্ঠানে তারা মিডিয়া হাউসে তারা এখন উপদেষ্টা। কোনো একটা অফিসে বসে না, এক অফিস থেকে গাড়ি নিছে, আর এক অফিস থেকে বাড়ি নিছে, আর এক অফিস থেকে প্রতি মাসে 8 লাখ 10 লাখ টাকা বেতন নিয়ে এই বিভিন্ন জায়গাতে দালালি করে বেড়াচ্ছে। এটা বিএনপি দেখে না চোখে, জামাতে এগুলো দেখে না। আল্লাহর আইন শাসন করবে, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, ধরুন ফাজলামো হচ্ছে, পুরো মিডিয়া জগৎটাকে রীতিমতো একটা আন্ডারওয়ার্ল্ড বানিয়ে ফেলছে এখানে। এটা তো সরকার সিদ্ধান্ত নিছে, উচ্চ কক্ষণে বিরোধ ছিল, সিদ্ধান্ত কে দিচ্ছে? সরকার দিচ্ছে। বিরোধী তো ওনাদের জয় তো ওনারা পাকাইছে। গণভোট হইতে হবে কেন? এই গণভোটের কী মূল্য আছে? আপনি আমার এটা বোঝান ভাই। শুনেন, আমি একদম বেসিক কথা আপনাকে বলি, এটা সবাই জানে কিন্তু কেউ কিছু বলে না। এই যে আপনি সংস্কার করতেছেন, হ্যান করতেছেন, আইনগত ভিত্তি, হ্যান ত্যান, কত কাহিনী। ধরা যাক হাইপোথেটিক্যালি ধরে নিলাম বিএনপি ক্ষমতায় আসলো, বিএনপি ক্ষমতায় আসা তাদের যে 31 দফা আছে, তারা কি 31 দফা একবারও খুলবে না? একবারও খুলবে না? 31 দফা খুলবে, খুলে মিলাবে। যখন এই সংস্কার প্রক্রিয়া আপনাকে কেউ জোর কদমে তুলতে তখন পাবেন ভাই উনি আমার 31 দফার একটা ধরে এটা নিয়ে ওনারা গ্রামে গঞ্জে গেছে। যখন এই সংস্কার প্রক্রিয়া দিকে চলতেছে, সংস্কার আলোচনা চলতেছে, বই বাই করে 332 পৃষ্ঠার বই, 557 পৃষ্ঠার বই বাই করতেছেন না? যখন বই বাই করে তখন উপজেলা পর্যায়ে 31 দফানে তারা ওয়ার্কশপ করে, লিফলেট বিতরণ হচ্ছে, মানুষের ওয়ার্কশপ করছে রে ভাই। কোনো ওয়ার্কশপে আরেক রহমান ওখান থেকে বসে বসে অংশ নিচ্ছে। কী কারণে করছে? তা তো বলতে পারতো সরকার একটা সংস্কার করতেছে, ওইটা অসাধারণ কিছু একটা হচ্ছে, ওইটা যখন আসেই যেন আমাদের আপাতত স্থগিত রাখলাম। করছে একদিনের জন্য স্থগিত করে নাই। তারপর ওনারা যখন ক্ষমতায় যাবে, কথার কথা, যখন ক্ষমতায় যদি তারা যায় তখন তারা কী করবে? যেটা বিষয়ে তারা এতদিন শ্রম দিল ওইটা বাদ দিয়া ওই ভাড়াটে বুদ্ধিজীবী আর এনজিওদের সংস্কার এটা তারা নিবে? এই ভাড়াটে এনজিওদের থেকে, ভাড়াটে বুদ্ধিজীবী আর এনজিওদের যে ওনারা কি কম বোঝে? ওনারা পলিটিক্স করে। দেশের মাটি ও মানুষের সঙ্গে ওনাদের সম্পর্ক আছে, এদের নাই। এদের কী সম্পর্ক আছে দেশের মানুষের সঙ্গে বলেন? বিখ্যাত দেশের সবচেয়ে বড় শিক্ষাবিদকে নিয়ে আসছিল ওয়াহিদুদ্দিন মাহমুদকে শিক্ষামন্ত্রী বানিয়ে। ওনার বুঝতেই পারে না যে বই যে বছরের প্রথমে দিতে হয়, সে এটাই বুঝে নেই, এবং বই দিতে পারছিল। অগাস্ট আসছে ক্ষমতা, জানুয়ারিতে প্রতি বছর একটা চলমান পদ্ধতি। বই তো ওনাকে নতুন করে বানাইতে হয় না রে ভাই, এটা চলমান একটা পদ্ধতি। আগে অনেক বছর ধরে বই দেওয়া হচ্ছে, জানুয়ারি 1 তারিখে বই উৎসব হয়, বই উৎসব বন্ধ করে দিচ্ছে। পারে না, কী করবো? কারণ ওরা বুঝেই না জিনিসটা কেমন কী করতে হবে। এখন এইগুলি ভাই বলে লাভ নাই। এখন এতদিন পরে আইন উপদেশে বলতেছে কি অতিরিক্ত সংস্কার, অতিরিক্তটা কোনটুকু সেটা বলুক, সে ব্যাখ্যা করুক যে সংস্কার হয়েছে, এটা অতিরিক্ত সংস্কার হয়েছে, অতএব রাষ্ট্র অসুস্থ হয়ে পড়ছে বলুক, অথবা তার সরকারও অসুস্থ হয়ে পড়ছে, অথবা ওনারা অসুস্থ হয়ে গেছেন বলতে পারে। মানে উনি কথাটা বললেন কেন? উনি কি কোনো থিওরিটিক্যাল কথা বললেন নাকি কোনো অভিজ্ঞতা জাত উপলব্ধির কথা বললেন? কি বলছেন ওনারা? কেন? শুনেন, বিএনপি এখন কিছু বলতেছে না। বিএনপির সমস্যাটা ওইটা জানেন, ওদের মনোভাবটা কি? ভাই পরে কিছু কমু না, তুই কোনো মতো ইলেকশনটা করে ফেলা। ওই যে বাসায় মনে করেন উদাহরণ দিয়ে বলে আপনি, এখন আপনার টেনশন এটাকে সে ফালাই দিব না কোথায় ফালাবো, ভাঙবো না কী করবো? এখন আপনি পারলে কিন্তু দূরের থেকে পুরো মানে পায়ে ধরেন, বাবা তুই ফালাইস না, তুই রাখ, আইতেছি আমি। এদের এই বিএনপির সাথে এই অবস্থা।
যে কোনো মতো খালি ইলেকশনটা হয়ে যাক, এর আগ পর্যন্ত তোমরা যা বলতেছো ভাই ঠিক আছে, কষ্ট হইতেছে, মানতে কষ্ট হয়, তো চুপচাপ শুনি। তারপর ইলেকশন হওয়ার পর যা আমার করা সেটা আমার মনে মনে আছে। এখানে সংস্কারও হয়নি, জগা খিচুড়িও হয়নি। খিচুড়ি হওয়ার জন্য জগার দরকার আছে, চাল ডাল দরকার আছে, এখানে কিছুই হয়নি। নো খিচুড়ি, নো জগা, এবং কোনো সংস্কার হয়নি। আর আপনি যাকে আইন উপদেষ্টা বললেন, আইন বিষয়ে তার উপদেশ দেওয়ার মতো তিনি যে দক্ষ নন, এটা গত 14 মাসে অন্তত 134 বার প্রমাণিত হয়েছে। তো কাজেই এই তারা সরকারের থেকে যে সকল কথাবার্তা বলছেন, প্রতিটি কথাবার্তায় আমরা যারা একটু বুঝি, আমাদের মধ্যে গোস্বা তৈরি হয়, মেজাজ গরম হয়ে যায়, আমরা অনেকে ঘুমাতে পারি না। যাদের অ্যালার্জি আছে তাদের অ্যালার্জি বেড়ে যায়, যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের সমস্যা আরও বেশি হয়ে যায়। তো আমরা দোয়া করি যে আল্লাহ এদের জবানের হেদায়েত দান করুক, এরা যত নড়াচড়া যত কম করে তত আমাদের জন্য সুবিধা। এবং এরা এই প্রথম থেকে যে অনাহুত যে কাজগুলো করছে, আমি কামাল ভাই যখন মাসুদ কামাল ভাই কথা বলছিলেন তখন আমার হঠাৎ করে মনে পড়লো, ধর্মে একটা কথা আছে, আমাদের ধর্মে, ইসলাম ধর্মে, যে ফেতনা সৃষ্টি করা হত্যাকাণ্ডের চেয়েও জঘন্য অপরাধ। আপনি একজনকে খুন করে ফেললেন, সেটা অবশ্যই এটা বড় অপরাধ, গুরুতর অপরাধ, কিন্তু সমাজে একটা ফেতনা তৈরি করলেন, সেটা কিন্তু অসংখ্য হত্যাকাণ্ডের চাইতেও গুরুতর। এই সরকার প্রথম দিন থেকে যে কাজটি করছে, আমাদের এই সমাজের যে মৌলিক এবং মৌল দুটো শব্দ আছে, মৌলিক এবং মৌল, এটার যে ভিত্তি আছে, এই মৌলিক এবং মৌল দুটো ভিত্তির মূলে তারা কুঠারাঘাত করেছে। আমাদের এখানে মুরব্বীদের দেখলে আমরা সম্মান করতাম, এখন আমরা মুরব্বীদের দেখলে আমাদের কাছে মনে হয় যে এদের বোধহয় চড় থাপ্পড় দিলে বোধহয় আমার একটা সম্মান বাড়বে। আমরা এখন মানে ছাত্ররা প্রিন্সিপাল খুঁজে মারার জন্য, ভাইস চ্যান্সেলরের নিচে তারা গায়ে হাত দিতে চায় না। যারা ছাত্র তারা মনে করে যে আমি যত বেশি ভাইস চ্যান্সেলরদেরকে ট্রান্সফার করতে পারবো, নিয়োগ দিতে পারবো, বদলি করতে পারবো, ততই আমার গর্ব। এখানে যে ছেলে কখনো একটা ক্লার্ক হতে পারবে না, এমনকি বিএ পাশ করেনি এখন পর্যন্ত, ইন্টারমিডিয়েট পাশ করে হয়তো বিশ্ববিদ্যালয়, প্রাইভেটে অথবা কলেজে ফার্স্ট ইয়ারে পড়ে, তারা ডিসি ট্রান্সফার করছে, 20 কোটি 30 কোটি টাকা দিয়ে ডিসি ট্রান্সফার করছে। বিশ্বাস করেন যে এই প্ল্যানেটে অনেকগুলো ইতিহাস লেখা আছে, অরাজকতার ইতিহাস। এমনকি আমাদের দেশেও 100 বছর ধরে আমরা যুদ্ধ করেছি শশাঙ্কের মৃত্যুর পরে, যেটাকে মাতসান্যায় বলা হয়। কিন্তু একটা সচিব পদে নিয়োগ দেওয়ার জন্য ওপেন টেন্ডার হবে, আর একটা সচিব সে আবার সে কথা প্রকাশ করে দিচ্ছে যে এত টাকা দিয়ে একটা সচিব পদে নিয়োগ হচ্ছে। ডিসি পদে নিয়োগের জন্য অ্যাডভান্স চেক দেওয়া হচ্ছে, সেই চেকের ছবি চলে আসছে। এবং এ সকল কাজকর্ম করছে ছাত্র নামধারী কিছু মানুষ, যাদের পেছনে সরকারের এই যারা সংস্কারের কথা বলছে এদের একটা প্রচ্ছন্ন সমর্থন, আশকারা সব কিছু আছে। তো এই যে এতগুলো যন্ত্রণা, এতগুলো ফেতনা এবং ফাসাদের ফলে কী হলো, কি আমাদের মধ্যে যে পারস্পরিক বন্ধন ছিল, বন্ধুত্ব ছিল, সেটা নষ্ট হয়ে গেছে। এখন জামাত বিএনপিকে যে ভাষায় গালাগাল করছে, বিএনপি জামাতকে যে ভাষায় গালাগাল করছে, কিংবা ধরুন আমাকে যে ভাষায় আমার প্রতিপক্ষ গালাগাল করছে, মাসুদ ভাইকে যে ভাষায় তার প্রতিপক্ষ গালাগাল করছে, বিশ্বাস করেন 14 মাস আগে আমাদেরকে এভাবে কেউ গালাগাল করতো না। আজকের এই 14 মাসের অবস্থাতে আমরা এমন একটা পর্যায়ে চলে গেছি, আমি যে একজন মানুষ, আমার যে একটা মানবিক সত্তা আছে, মানবিক মূল্যবোধ আছে, আমি যে অন্য পশুর মতো নই, আমার যে একটা স্বপ্ন আছে, আমি বাঁচতে চাই, আমি মরতে চাই, আমি খেতে চাই, এবং আমি সমাজের জন্য কিছু করতে চাই, এই পুরো স্বপ্নটা ধূলিসাৎ করে দিয়েছে এই তথাকথিত সংস্কারের নামে এই গত 14 মাসে যারা রাষ্ট্র পরিচালনায় নিয়োজিত। তারা যে কথাগুলো বলছে, সেই কথাগুলো শুনলে আমাদের ভীষণ রকম বিরক্ত লাগে। মানে বিশ্বাস তো দূরের কথা, একটা অ্যালার্জি তৈরি হয়, যে কথাগুলো সমালোচনাও করা যায় না, এমন সব কথাবার্তা। তারপরে আছে না যে আমাদের বাংলাদেশে একটা কথা আছে, ছোটো মুখে বড় কথা। এমন সব লোকজন বিভিন্ন জায়গা থেকে ধরে নিয়ে এসে এমনভাবে বসিয়ে দেওয়া হয়েছে, এবং তারা যেভাবে আমাদের উপর আধিপত্য দেখানোর চেষ্টা করছে, ছড়ি ঘোরানোর চেষ্টা করছে, এগুলো আমাদের সহ্য হয় না। আমাদের এই বাংলাদেশে একটা সময় আফ্রিকার দাস যারা আসছিল, কাফরি, সেই কৃতদাসরা আমাদেরকে শাসন করেছে প্রায় 4.5 বছর।
এই সোনারগাঁয় গিয়াসউদ্দিন আজম শাহের পরিবারের পরে। সেই বাদশার নাম ছিল মুজাফফর শাহ। ওই সময়টাতে বাঙালির যে যন্ত্রণা হয়েছিল তার চেয়ে বেশি যন্ত্রণা হচ্ছে এখন। কোথা থেকে এনজিও, কোথা থেকে আমেরিকান কোনো লোকজন, মাথা ঠিক মতো আশ্রয় না, দাঁত ঠিক মতো মাজে না, পোশাকে কোনো ড্রেস কোড নাই, কীভাবে পায়ের উপর পা তুলে বসতে হয় তারা জানে না, একজনে চ্যাগাই বসে আরেকজনে বাঁকায় বসে, পায়ে দামি একটা টাই পরে আছে তো জুতায় পলিশ নেই। মানে এগুলো দেখলে মানে আমরা মানে এই গত 20-30 বছর যাবৎ আমাদের মধ্যে যে একটা কালচার গড়ে উঠছিল যে আমরা সিঙ্গাপুর হব, মালয়েশিয়া হব, আমেরিকা হব, বা আমরা বড় বড় যে স্বপ্ন দেখতাম, চাঁদে যাওয়ার স্বপ্ন দেখতাম, এখন চাঁদে যাওয়ার পরিবর্তে আমরা খুঁজতেছি যে মাটির নিচে গর্ত করে কোনো কয়লার খনি আছে কিনা, সেখানে গিয়ে একটা ডুব দিয়ে আসি। তো আমাদের এই সংস্কার বলতে যা কিছু বোঝাচ্ছে, এইভাবে আমাদের স্বপ্নকে, ইচ্ছাকে, প্রেম, ভালোবাসা, বেঁচে থাকার আগ্রহ, আমাদের উৎপাদনশীলতা, আমাদের শিল্প কলকারখানা করার যে ইচ্ছা শক্তি, আমাদের রাজনীতি করার যে চিন্তাভাবনা, এখনই দেখেন রাজনীতি করব, একটা মন্ত্রী হব, একটা এমপি হব, মানে একজন মানুষ বোঝার চেষ্টা করুন। আমি একটু 1 মিনিট সময় নিচ্ছি, তারপরে শেষ করে দেব। একজন সংসদ সদস্য কাকে বলে? সিভিল সার্ভিসে একটা মানুষ ক্যাবিনেট সচিব হয়, তারপরে পুলিশের আইজি হয়, তারপর সেনাপ্রধান হয়, এরপর রিটায়ার্ড করার পর তার স্বপ্ন জাগে সে একটা মেম্বার অফ পার্লামেন্ট হবে, জনগণের প্রতিনিধি হবে। বোঝার চেষ্টা করুন সে কোন পর্যায়ের। সেটাকে আমরা এখন এমন একটা জায়গাতে নিয়ে আসছি যে এমন মানুষ এখন সংসদ সদস্য হওয়া তো দূরের কথা, মানে আপনাকে আমাকে এমপি বানানোর জন্য তারা এমন একটা কারখানা খুলে বসেছে যে আইন উপদেষ্টা কোন প্রেক্ষিতে কোথায় কোন কথা বলছে, এটা ঠিক এরকম একটা ধরেন থেকে বলা, রেসপন্স করা আমার জন্য খুব কঠিন। ওনাদের মতো তো আমি টক শো এক্সপার্ট না, আমি অত কথা বলতে পারি না। আমাকে ধরেন বুঝে তারপরে জিনিসটা বলতে হয়। সংস্কারের ব্যাপারে ধরেন আমি ওনাদের যদ্দূর বুঝছি শুনে যে ওনাদের একটা ক্ষোভ আছে, কিন্তু সংস্কারের দরকার নাই এটা ওনারা মনে করেন, বরং ওনারা সংস্কারটা, ওনাদের একটা আকাঙ্ক্ষা ছিল, ওনাদের একটা ধারণা ছিল যে এইভাবে হইতে পারে। ওনারা দেখছে এটা হয় নাই, উল্টা কতগুলো আসলে এমন কিছু অবস্থা তৈরি হয়েছে যেটা সংস্কার করার আগেও এর চেয়ে ওনাদের বিবেচনায় ভালো ছিল। আমি অবশ্য ওনাদের সাথে একমত না। রনি সাহেব যেরকম বললেন যে 20-30 বছর আগে আমাদের সংস্কৃতি ছিল, মুখ ছিল, আমাদের তো 20-30 বছর আগে না, তো 1 বছর 2 বছর আগের বাংলাদেশটা তো চোখের সামনে। এটা ভুলে যাওয়া মানে রাগের কারণে এরকম হয়ে যাওয়া উচিত না যে ধরেন প্রেজেন্ট একটা সিচুয়েশনের উপর আমার রাগ হইলো, তাতে মনে হলো যে এর আগের দিন পর্যন্ত আমি স্বর্গে ছিলাম, তা তো ছিলাম। এর আগের দিন পর্যন্ত রনি সাহেবরা আসলে ঘুমের ভয়ের মধ্যে ছিলেন, যেখান থেকে কথা বলে যাওয়ার সময় বাসায় গিয়ে পৌঁছবেন কিনা, কিংবা আসলে বাসায় ঘুমাইতে পারবেন কিনা, আতঙ্ক ছিল। এই আতঙ্কের মধ্যে কিন্তু ওনারা থাকতেন। এখন এইটা যদি মনে হয় যে যেটা হয় কি যে একটা খারাপ অবস্থার মধ্যে যখন ধরেন একটা এক্সপেকটেশন থাকে যে এত সব খারাপ অবস্থার মধ্যে ছিলাম, তার জন্য এত পরিশ্রম করে কিংবা এত ত্যাগ করে এটার পরিবর্তন করলাম, তারপরে আমি এরকম একটা জায়গার মধ্যে আছি, তখন মনে হয় যে আগেই ভালো ছিলাম, হতাশাটা বেশি কাজ বেশি করে। হয়। সো আমি ওনাদের রেসপন্সটাকে ওইভাবে দেখি, এর বেশি না। আমি যেটা মনে করি যে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর কিংবা ক্ষমতা কাঠামোর একটা সংস্কার, এটা পরিবর্তন অর্থ বলতে যে কী সংস্কার বলতে আমি যেভাবে বুঝি, আমি বুঝি যে একটা নতুন জিনিস না, আবার পুরনোটার এইরকম না, রিপু করা না, সামথিং মোর দেন অ্যামেন্ডমেন্ট, লেস দেন নিউ। আমি বুঝাইতে পারছি কিনা আমি জানি না, হ্যাঁ, বুঝতে পারছি। একদম নতুন না। আবার আমাদের সংবিধানের এক ধরনের অ্যামেন্ডমেন্টের একটা প্রভিশন থাকে, যে ধরেন বাংলায় লেখা আছে এটা স্থানীয় শাসন, ইংরেজিতে লেখা আছে লোকাল গভর্নমেন্ট। বাংলাদেশের সংবিধানে লোকাল গভর্নমেন্ট এবং স্থানীয় শাসন আছে। এখন এখানকার সংসদ সদস্যরা যদি দেখে যে আসলে লোকাল গভর্নমেন্টের বাংলাটা স্থানীয় শাসন হওয়ার কথা না, কিংবা স্থানীয় শাসনের ইংরেজিটা লোকাল গভর্নমেন্ট হওয়ার কথা না, দুইটার মধ্যে কোনো একটা সঙ্গতি আনতে হবে, তাইলে ওনারা 2/3 পার্লামেন্ট মেম্বার যদি মনে করে যে এটার আসলে পরিবর্তন লাগবে, তাহলে এটাকে করতে পারে। কিন্তু যেটা নিয়ে কথা হয়েছে এবার, যদিও আবার 13th অ্যামেন্ডমেন্ট রিভিউতে চেঞ্জ হয়েছে, সেগুলি নিয়ে পরে প্রশ্ন উঠবে। কিন্তু যেটা হয়, যেমন ধরেন অ্যামেন্ডমেন্ট মানে এইটুকু বলার জন্য বলছে, আপনি এইরকম একটা পরিবর্তন করলেন, ধরেন এইবারের আলাপ হচ্ছে যে আপনি আপার হাউস করবেন। আপনি সংবিধানের মধ্যে আপনার এখন পর্যন্ত ক্ষমতা কাঠামো আছে যে ওনারা সংসদ সদস্য ছিলেন,
বাংলাদেশে একটা সংসদ থাকবে, এরা আইন প্রণয়ন করবে ইত্যাদি। এখন আপনি বললেন যে না, এখানে 2টা হাউস হবে, তাইলে এর যে স্ট্রাকচারাল যে চেঞ্জটা, এই চেঞ্জটা কোনো অ্যামেন্ডমেন্ট করে এরকম চেঞ্জ করা যাবে না। এটা বেসিক স্ট্রাকচারকে আসলে রিফর্ম করে ফেলতেছে। তার মানে এরকম জিনিস যখন আপনি আসলে যুক্ত করতেছেন, তখন এটা রিফর্ম। আবার একদম নতুন নাই অর্থে যে আপনি এখানে পার্লামেন্টের কোনো সিস্টেমই ছিল না, আপনি একটা পার্লামেন্টারি সিস্টেম অ্যাডপ্ট করতেছেন, এরকমও না। তো এই জন্যে এইখানে 53 বছর 54 বছরের যে শাসনের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে আমাদের কতগুলো জিনিস দেখা গেছিল। আমাদের এখানে ফেয়ার একটা ইলেকশন করা যায় না, যে পাওয়ারে থাকে সে পাওয়ারই থাকে। সে যদি মনে করে যে আবার রিপিটেডলি সে ইলেক্টেড হবে পাওয়ারে থেকে, সে পারে। তাহলে এইটার একটা আসলে চেঞ্জের কথা ভাবছে মানুষ। জুডিশিয়ারিকে দেখা গেছে এরকম যে জুডিশিয়ারিতে যাকে ইচ্ছে তাকে আইনে বসায় দিয়ে তারে দিয়ে যা ইচ্ছা তার রায় দেওয়ানো যায়। এইটাকে আসলে মানুষ চাইছে যে এটার একটা চেঞ্জ হোক। জি, এরকম যে চেঞ্জগুলির কথা বলছে, এই জায়গাগুলি এখানকার মানুষ চাইছে, কিন্তু এইটা যে জায়গাগুলি করার কথা তার চাইতে আলাপ হয়েছে অন্য জায়গায় অনেক বেশি। ধরেন আলোচনা তো মোটামুটি 3 জনেরই শুনেছি, এবং আমার মনে হয় প্রত্যেকেই তার তার অবস্থান থেকে যে কথাগুলো বলেছেন সবগুলোতে যৌক্তিকতা আছে। এখানে তাত্ত্বিক আলোচনায় যদি যাই আমরা, তাহলে অনেক বিষয় নতুন করে আসবে। তো আমরা যদি সেই জায়গায় যাই, একটা বিষয়কেই আমাদের একটু বোঝা দরকার। জুলাই অভ্যুত্থান একটা আকাশচুম্বী প্রত্যাশার জন্ম দিয়েছে। তো স্বাভাবিকভাবে সেই প্রত্যাশার সাথে প্রাপ্তির একটা হিসেব নিকেশ তো মানুষ করবেনই। তো প্রত্যাশাটা কেন হয়েছিল? যে আমরা একটা 18 বছরের একটা স্বৈরতন্ত্রকে আমরা উৎখাত করতে পেরেছি, জনগণ পেরেছে, এবং ছাত্র জনতার সমন্বিত চেষ্টার ফসল হিসেবে সেটা এসেছে। সেখান থেকে আমরা সুন্দর কিছু একটা গড়বার একটা ব্যবস্থাপনা করতে পারতাম। সেটা কাগজে কলমে যতটা না হয়, তার চেয়ে বেশি ছিল কি যে আমাদের সামাজিক যে প্রেক্ষাপট আছে, সেই সামাজিক প্রেক্ষাপটে যেন তার প্রতিফলন হয়, এটা দেখা যায় যেন, এইরকম দৃশ্যমানতা বোধহয় আনলে সবচেয়ে ভালো হতো। আজকে আইন উপদেষ্টা এই কথাটি কেন বলেছেন আমি জানি না। এটাতে 2টো শব্দ বা 2টো জিনিস আপনি এখান থেকে অবশ্যই বের করতে পারেন, যে এটা কি তাহলে এরকম যে ক্যাবিনেট এটি পরিচালনা করছে বর্তমান অন্তর্বর্তী সরকার, তাদের মধ্যে সমন্বয়হীনতা আছে, কারণ তারাই তো সিদ্ধান্ত নিয়ে ওই কমিশনটা করেছেন। তাহলে এখানে কি একটা দায় এড়ানোর কোনো উপলব্ধি এখানে আসছে কিনা, এই কথাটাও তো সঙ্গতভাবে যে কেউ জিজ্ঞেস বলতেই পারে যে আইন উপদেষ্টা তো আইনের সাথে থাকবেন উনি, এবং এই বিষয়গুলোর সাথে বেশিরভাগের সাথে কিন্তু আইন জড়িয়ে আছে। তো সেক্ষেত্রে এই কথাটি বলার পেছনে কেন কাজ করেছে, এটা তো নিশ্চয়ই তারা কোনো কারণে এটাকে মুখ ফসকে বেরিয়ে গেছে, এরকম করে তো বলার সুযোগ এখানে নেই। তো এখন একটা শব্দ কিন্তু খুব ব্যাপকভাবে আলোচনায় আসতে পারে আর কি, যে ঐক্যমত্য কমিশন শব্দটি নিয়েই হয়তো কথাটা আসতে পারে। আমি হয়তো যেহেতু একটু আলোচনাটা একটু অন্য প্রাসঙ্গিকতায় আছে, এটা বলতে কথাটা বলে ফেলাই ভালো। রাজনৈতিক দলগুলোতে একটা বিভিন্ন আদর্শের ভিত্তিতে রাজনীতি পরিচালনা করে, প্রত্যেকটা দলের তাদের নিজস্ব একটা গঠনতন্ত্র থাকে। তো সব দলের গঠনতন্ত্র যদি একরকম হতো, তাহলে রাজনৈতিক দলের তো পৃথক থাকতো না। তাহলে ঐক্যমত্যটা কিসের হবে? আমি যদি আমাদের রাষ্ট্র পরিচালনায় যদি আমার ধারণাটা একরকম হয়, আপনার দলের যদি আরেক রকম হয়, 60-70টা দলের বিভিন্ন রকম পরিকল্পনা, বিভিন্ন রকম চিন্তাভাবনা তো আছেই, সেগুলোকে ঐক্যমত্যে আনতেই হবে। এটা কিন্তু বলতে গেলে এক ধরনের জোর জবরদস্তির ব্যাপার দাঁড়ায়, তাই না? তো এখানে সে কারণে বিএনপি যেটা করেছে, যেটা বিএনপি আপনি জানেন যে যখন এই বাংলাদেশে কেউ রাষ্ট্র সংস্কার তো দূরে থাকুক, মুক্তি বা গুম সংস্কৃতির একটা কঠিন একটা অভয়ারণ্যে বাস করছিল, যেখানে মৃত্যু ছিল মনে হয় একটা অবসম্ভাবী পরিণতি, বেঁচে থাকা থেকেই আমরা বিলাসিতা ভাবতে শুরু করেছিলাম। এরকম একটা প্রেক্ষাপটে আমার বিএনপির পক্ষ থেকে কিন্তু 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের কথা বলা হয়েছে। আমরা সেটা নিয়ে মাঠে ঘাটে গেছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় নিজেও মাঠে গিয়ে তাদের নেতাকর্মীদের প্রশ্নের উত্তর দিয়েছেন যে এই পরিস্থিতিতে কেন সংস্কারের কথা আমরা বলছি। তো সুতরাং সংস্কারের ধারণাটার সাথে বিএনপির বিরোধিতা করার কোনো সুযোগ নেই, আমরা করছিও না। তবে যেই জায়গাগুলোতে আমাদের দ্বিমত রয়েছে, সেই দ্বিমতগুলো আমরা প্রকাশ করেছি, এবং নিশ্চয়ই এটাই আমাদের দায়বদ্ধতা। এই জায়গাতে আমরা চাইবো এটা যে গণভোটের কথা যেটা আসছে সামনে, সেখানে দল হিসাবে আমাদের যে জায়গাগুলোতে ভিন্নমত আছে, সেই ভিন্নমতের কথাগুলো আমরা সেই জায়গাতে ঐক্যমত্য নামক যে কমিশনটা ছিল সেখানে আমরা বলে দিয়েছি। এখন আমার সেই ভিন্ন মতটাকে যদি জনগণ সমর্থন করে, তাহলে সেই ভিন্ন মতের পক্ষে আছে আমি, আর যদি জনগণ বলে যে না ভিন্ন মতের সাথে নেই, তো নয়। আপনি সেই সুযোগটিতে রাখতে চান না, আপনি আপনার হাত পা বেঁধে এমন একটা জায়গায় নিতে চান যেখানে আপনাকে হ্যাঁ বা না বলতে হবে। আমি সেই সবগুলোতে হ্যাঁ বলবো বা সবগুলোতে না বলবো, এরকম কোনো সুযোগ কি পৃথকভাবে আপনি দেবেন? যদিও বা দেন, তাহলে একজন সাধারণ মানুষ যার পক্ষে সংবিধানের ব্যাখ্যা, এই সংস্কার শব্দটির মানে যিনি বোঝেন না, তিনি এই প্রত্যেক 4টি বিষয়কে আলাদা করে
তারা হ্যাঁ বা না হিসেবটি দেবেন, না, সেই এটা সুযোগ না বলে রাখাও হয়নি। না রাখা হলেও তো বলছি, তাহলে আপনি কেন এটা দেবেন না এখানে যে সমস্ত রাজনৈতিক দল তাদের যে ভিন্ন মতগুলো দিয়েছে সেই ভিন্ন মত সহ আপনি এই জায়গাতে হ্যাঁ বা না বলুন, তাহলে আমাকে তো এই লিবার্টিটা দেবেন। আপনি আগামী সংসদে হাত পা বেঁধে দেবেন, তাকে আপনি কোনো কিছুতে স্বাধীনভাবে নড়াচড়া করতে দেবে না। আমি কথাটাকে এখানে আনতে চাই একটা জায়গায়, সেটা হলো যে এই সংস্কারগুলো বলছি যেগুলোতে আমরা সবসময় বলছি সংবিধানে এটা করতে হবে, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে, প্রধানমন্ত্রীর মেয়াদকালে এতটা হওয়ার বেশি হওয়া যাবে না, এতগুলো কথা। কিন্তু যে জায়গাগুলোতে ওনারা সংস্কার কমিশন করেছিলেন, স্বাস্থ্যের সংস্কার, শিক্ষার সংস্কার, মিডিয়ার সংস্কার, পুলিশ কমিশনের সংস্কার, 6টি এরকম আলাদা আলাদা সংস্কার কমিশন ছিল, তারা তো রিপোর্ট দিয়েছে। তো সেগুলো বাস্তবায়নের জন্য কি আবার গণভোট লাগবে নাকি? আমরা সেই জায়গায় দেখিনি কেন? মানুষ কেন আজও হাসপাতালের বিছানার না পেয়ে মেঝেতে শুয়ে থাকবে? এই জায়গায় কি কার্যকর কিছু দেখেছি আমরা? মানুষকে এখনও পর্যন্ত বিনা চিকিৎসায় মারা যাবে না এরকম অন্তত সম্ভাবনা না হলে অন্তত আশার আলো দেখেছে কোথাও? যে শিক্ষা নিয়ে এত এক্সপেরিমেন্ট হয়েছে, সেই আমাদের সেই সৃজনশীল শিক্ষা, একমুখী শিক্ষা, সেই শিক্ষার জায়গা থেকে আমরা কি এখনও পর্যন্ত বলতে পেরেছি যে আমাদের সন্তানদের জন্য প্রকৃত শিক্ষা দিতে পারবো? আপনার মিডিয়ার কথাই ধরুন, মিডিয়া কমিশনের রিপোর্টে আপনারাই সন্তুষ্ট নন, পুলিশ কমিশনের রিপোর্টে কি এটা জনগণ জানেই না। তাহলে এত সব কিছু ব্যাপারগুলোকে সহজ যেগুলো করার সমাধানের জায়গা ছিল সেগুলোকে বাদ রেখে সংবিধানের মতন এত জটিল জিনিস এই সাধারণ মানুষের কাছে চিন্তা ভাবনা করার জন্য ছেড়ে দেওয়া, এটি কতটুকু যুক্তিসঙ্গত হয়েছে? সেটাই যদি হতো তাহলে সংসদ সদস্য নির্বাচন করে রনি ভাইদের মতন মানুষকে তো সংসদেও পাঠাবার দরকার ছিল না। সেখানে তারা আলোচনা করে একটা সংবিধানকে সংশোধন পরিবর্তনশীল প্রক্রিয়ার মধ্যে হয়। আপনাকেও কিন্তু এই সবগুলো ওই সংসদেই পাঠাতে হবে। যদি পাঠান তাহলে সেই সংসদকে কোনো হাত পা বেঁধে দিয়ে বলবো যে না, ওই গণভোটে যা আছে এর বাইরে কোথাও যাওয়া যাবে না, এটা কি কোনো আলোচনার বিষয় হতে পারে? গুরুত্বপূর্ণ মনে হয়। আমি আপনাকে একটা কথা বলি, একটু আগে বলতেছিলাম অফলাইনে, আবার বলি আপনাকে যে ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপের পক্ষভুক্ত হতে হবে বাংলাদেশকে। জিনিসটা কি কিছু বুঝছেন এই কথাতে? কিছুই বুঝেন নাই, আমি বুঝি নাই, কেউ বুঝছে কিনা যদি বুঝে থাকেন আমার বুঝাইন কি বুঝছেন না। এতে আমাদের এই পক্ষভুক্ত হলে আমার দেশের কি লাভ, আর পক্ষভুক্ত না হলে আমার দেশের কি ক্ষতি, এই জিনিসটার মধ্যে 84-র মধ্যে একটা আছে। আচ্ছা ঠিক আছে, এটা কঠিন, একটা সহজ প্রশ্ন দিই আপনাকে। কমন রিপোর্টিং স্ট্যান্ডার্ডের বাস্তবায়ন করতে হবে, এটা হলো 81 নম্বর আইটেম। বুঝলেন কিছু? আমি বুঝি নাই ভাইয়া, চুল হুদাই পাকছে, কিচ্ছু বুঝলাম না। তো এটা বাস্তবায়ন না করলে আমাদের জুলাই সনদ, এটা কিন্তু জুলাই সনদের একটা পয়েন্ট, কিন্তু ওই ওপেন পার্টনারশিপ যেটা আছে ওটার মধ্যে 26টি দল একমত হয়ে আসছে, আর 6টা দল দ্বিমত হয়েছে। দ্বিমত কী কারণে হয়েছে, একমত কী কারণে হয়েছে, আমাদের হাসনাত ভাইদের দল দ্বিমত নেওয়ার কথা আমি যাই না, আমি বুঝতে পারলাম না জিনিসটা। এখন আমি যদি 4টার মধ্যে হাঁ দেই তাহলে কিন্তু এগুলিও হা হয়ে গেলো, যেটা আমি বুঝলাম না। এই আলোচনা করার পরও যারা শুনবে, আমি একটা শিওর তার মধ্যে 99% লোক এই আলোচনা করার পরেও 2 দিন পরে বুঝবে না এই জিনিসটা কী। আমি একটু বোঝার চেষ্টা করছিলাম, বুঝি নাই বেশি কিছু। তো এখন ওনার মাথার থেকে বাইরেছে, উনি আপনি আলিডিয়া লিখে গুগলে একটা সার্চ দেন, লেখা উঠবে যে আমেরিকান পলিটিক্যাল সায়েন্টিস্ট, আর আমেরিকান পলিটিক্যাল সায়েন্টিস্ট এটা বাই করছে খুঁজে আমাদের জন্য, যেটা তুমি খাও। ভাই রে ভাই, এটা তো আমাদের দেশ না, আমাদেরকে আমাদের মতো চলতে দেন। আসতেছেন, বিশাল বেতন নিচ্ছেন, গাড়ি বাড়ি নিচ্ছেন, প্রমোদ ভ্রমণ করতেছেন, আর এই সমস্ত আইডিয়া বাই করতেছেন। এটা যেমন কী হবে, এই দেশের কৃষকের এটাতে কী হবে, তাকেও তো হা অথবা না বলতে হবে, কিন্তু নাহলে কিন্তু খবর আছে। মানে কৃষকের কী বুঝে হা করবো এবং কী বুঝে না করবো ও বুঝে নাকি আমি তার বুঝাতে পারবো? পলিটিক্যাল পার্টিগুলো বুঝাবে, পলিটিক্যাল পার্টিগুলো কী বুঝাবে? তো এইগুলি হলো জানেন ফোন না আছে। আমি তো বললাম যে এইগুলি আসলে হলো লোক দেখানো হচ্ছে, এগুলি কোনো ভূমিকা নাই, কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, আপনি সংস্কার অবশ্যই করবেন, কিন্তু সংস্কার তো মানে এটা তো পলিটিক্যাল, আমরা যাদেরকে ভোট দিয়ে পাঠাবো, যে সংসদ বসবে, সেই সংসদের কি কোনো দায়িত্ব নাই? আপনি ধরে নিয়েছেন কমন যে সংসদ যায় এখানে চুরি করে, তো চোর পাঠাবেন না, চুরি তো আপনারাও করেন, আপনারা তো পলিটিক্যাল পার্টির লোক না, আপনারা চুরি করেন না। আরেকটি বিষয় একটু মন্তব্য জেনে নিব। বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেফতার এবং মানিকগঞ্জে বাউলদের উপর হামলা, যদি এটা পরশু দিনের ঘটনা, ক্ষোভ জানিয়েছেন বিভিন্ন মহল। কবি ও চিন্তক ফরহাদ মজহার ঘোষণা দিয়েছেন তিনি মানিকগঞ্জে সম্মেলন করবেন। 258 জন নাগরিক বিবৃতি দিয়েছেন যে ধর্ম অবমাননার কথিত অভিযোগ তুলে দেশ জুড়ে হামলা, মামলা, গ্রেফতার এবং মব সহিংসতা বন্ধের আহ্বান। সবশেষে 1 বছর আগে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টার দায়িত্ব নেওয়া মোস্তফা সরওয়ার ফারুকী বলছেন গত 4 দিন ছিল তার জন্য সবচেয়ে অস্বস্তি।
আসলে অস্বস্তির কি? না, বিষয়টা হলো কি জানেন, এই যে মব হচ্ছে না, এর দৃশ্য আমি দেখছি, আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম, একটা লোক কীভাবে ঝাঁপায় যে পানির মধ্যে পড়লো, আরেকটা লোক দৌড়ে যাচ্ছে, তার পিঠের মধ্যে একজন লোক লাথি মারলো একটা, কিন্তু হ্যাঁ, যাকে লাথি মারলো, যে মারলো তার চেয়ে বয়স আমার তার প্রায় দ্বিগুণ হবে রে ভাই। তো আমরা আমাদের সোসাইটিকে এগুলি শেখাচ্ছি এবং সরকারের পৃষ্ঠপোষকতায় এগুলি শিখতেছি। বিচ্ছিন্নভাবে ডক্টর ইউনূস কি বললেন, মোস্তফা সরোয়ার ফারুকী কি বললেন, এগুলো আমি কোনো চায়নার দাম দিই না, এই সব নাটক করে, এই সব হলো নাটকবাজ। সরকার যদি সিদ্ধান্ত নেয় আমি হইতে দেবো না, হবে না। সরকার যদি সিদ্ধান্ত নেয় এইরকমভাবে কেউ মপ করতে পারবে না, হবে না। এই সরকারের কাছে পুলিশ নাই, এরা মনে করে পুলিশকে তারা শক্তিশালী করার চেষ্টাও করে না। তো তারা তাহলে গভর্নমেন্ট চালাবে কীভাবে, মানুষের মধ্যে আতঙ্কটা তৈরি করবে কীভাবে? মব দিয়ে করে, মব লালাই দেয়, করো এটা। ভাই জীবনে শুনছেন আপনি যে কবর থেকে লাশ উঠাইয়া আগুন দিয়ে পুড়াই দেওয়া হয়েছে, তাও 2 দিন পরে? এই পৃথিবীর ইতিহাসে কখনো এটা হয়েছে? এবং সেটা যে ঘটছে, এই ঘটনার কারণে কারো জেল হয়েছে জেল। এই 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 যে এই যে আপনার যে ইয়েকে এই আবুল সরকার যে এই পিটাইছে, মারছে, যে মারছে সে যে মামলা করছে, যে মারে সে মামলা করে, ওই মামলায় ধরে নিয়ে যায়। আপনি বলেন ধানমন্ডি 32 নম্বরে একটা বয়স্ক মহিলাকে কতগুলি ইয়াং পোলাপান মারলো, একটা নারী বড় একটা লাঠিতে পিটাইলো, জেলে গেল কে? যারে পিটাইলো সে। আর যে পিটাইলো তার কিছু হয়েছে? তাহলে ওটাকে জিজ্ঞাসা করছো তুমি কেন করছো? কয় নাই। কি কারণে কয় নাই? সরকার করতে চায় নাই। সরকার চাইছে যে তুমি যাবা, মার খাবা, এবং আমি তোমার এটা আবার জেলে ঢোকাবো। এটাই তো হচ্ছে। ওই যে মুক্তিযুদ্ধ অমান্ত হয়েছিল, আমাদের সাংবাদিককে 4 জনকে পান্না কিনে জেলে ঢুকেছে। পান্না কোনে একটা শব্দ উচ্চারণ করছে, ওখানে দর্শক হিসেবে গেছে। যারা তাদেরকে মব করলো তারা হয়ে গেল নিষ্পাপ, আর যাদেরকে নিরাপত্তা কথা বলে নিয়ে গেলো তাদের পাঠিয়ে দিল জেলে। তো এগুলো কি এমনি এমনি হচ্ছে? সরকার চাচ্ছে বলে হচ্ছে, পরে মিষ্টি মিষ্টি আলাপ করে। ভাই এই দিন না, বললাম তো একটা কথা, ওটা হাসিনা আমলে বলছিলাম যে এই দিন না, এখনো বলতেছি এই দিন না, দিন খুব শিগগিরই দেখবেন চেঞ্জ হয়ে গেছে। গোলাম মাওলা রনি, এই যে সংস্কার বলি, এই যে মব, হামলা, মামলা, গ্রেফতার, এই যে লোক দেখানো, আসলে সরকার চায় না। আসলে কি সরকার চায় না? এখানে আমি প্রথমত একটা জিনিস বলি যে এই সরকার অনেকগুলো মতলব তারা বাস্তবায়ন করতে চাইছে, সার্কাস তৈরি করতে চাচ্ছে, এবং সরকারের মধ্যে অনেকগুলো আকাঙ্ক্ষা বা ক্ষুধা, সেই কবি নজরুলের সেই বিখ্যাত সিন্ধু কবিতার মতো, হে ক্ষুধিত বন্ধু মোর তৃষিত জলধি, এত জল বুকে তবু নাহি তৃষ্ণার অবধি। তো রাজনৈতিক দলগুলো একত্রে বসে সরকারের সাথে কমপ্লাই করে, এরপরে সরকার আর একটা নতুন সমস্যা তৈরি করে ফেলে। লন্ডন বৈঠক হলো, তারেক রহমান সাহেবের সঙ্গে মনে হলো যে আর বোধহয় কোনো সমস্যা হবে না, এরপর দেখা গেলো আর একটা সমস্যা। আচ্ছা, জুলাই সনদ ঘোষণা করা হলো, আর বোধহয় সমস্যা হবে না, দেখা গেলো আর একটা নতুন সমস্যা। এরপরে জুলাই চার্টার, সেখানে আবার সেই ঘটা করে করা হলো, এরপর দেখা গেল যে আগের যে সমস্যাগুলো তার চেয়ে আরও বড় বড় সমস্যা। মানে প্রতিদিনই আইদার এনসিপি, আইদার জামাত, অথবা সে চরমোনাই, অথবা অন্য কোনো ছোট রাজনৈতিক দল, অথবা ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো উপদেষ্টা, অথবা বাইরের কোনো ঘটনা, অথবা কোনো মব, অথবা কোনো পরিবেশ প্রকৃতি, এমনকি আওয়ামী লীগ, মানে প্রতিটা দিনই আমাদের জীবনকে এরা জটিল করে তুলছে। মানে এদের তৃষ্ণাটা কি, এদের চাহিদাটা কি, এদের কামনাটা কি, বাসনাটা কি, গোলটা কি? বিশ্বাস করেনি বাংলাদেশে একজন নির্বোধ নেই, একজন পাগল নেই, একজন উন্মাদ নেই যে এই সরকারের কর্মকাণ্ডের উপরে বিশ্বাস রাখে, আস্থা রাখে, এবং এই সরকার যা কিছু বলে আগামীকাল সেই অনুযায়ী সব কিছু হবে, এইটার উপর বিশ্বাস রেখে সুন্দর করে চোখ বুজে ঘুমাতে পারে এরকম একটা সিঙ্গেল মানুষ নেই। এদের তৃষ্ণাটা এমন পর্যায়ে চলে গেছে। আর মানুষ হয় কি, যখন আপনি যে কোনো একটা কাজ করতে চান, সেই কাজটা বাস্তবায়ন করার জন্য যদি আপনি স্ট্রেট ওয়েতে আমার সাথে সংগ্রাম করবেন, প্রতিযোগিতা করবেন, আমাকে শাসন করবেন, আমার উপর চাপিয়ে দেবেন, এটা সহ্য করা যায়, প্রকাশ্য শত্রুর সাথে সহ্য করা যায়। কিন্তু আপনি যদি আমার সঙ্গে মুনাফিকি করেন, কথা দিয়ে কথা না রাখেন, আপনি আমার সঙ্গে যদি প্রতারণা করেন, এই যে কত বড় জঘন্য, সেই এটা কেবলমাত্র ভুক্তভোগী বলতে পারে। আজকে এই বাংলাদেশের 18 কোটি মানুষের যে 18 কোটি হৃদয়,
18 কোটি মস্তিষ্ক, 18 দুগুণে 36 কোটি হাত, 36 কোটি পা, 36 কোটি চোখ প্রতিটি মুহূর্তে একে অপরের সঙ্গে বিক্রিয়া করছে। আমি আমার শরীরের, আমার মাথা যা বলছে আমি মুখ দিয়ে সেটা বলতে পারছি না। আমার মধ্যে অন্ততপক্ষে আমরা এখানে যারা বসে আছি 20 থেকে 25টি প্রতিক্রিয়া তৈরি হচ্ছে এভরিডে। আমার হাত যা করছে আমার পা তা করছে না, আমার মস্তিষ্ক যা করছে আমার পেট তা করছে না, মন যা বলছে আমি তা বলতে পারছি না, আমার চোখ দিয়ে যা দেখছি আমি সব কথা বলতে পারছি না। তো এইটা এই সরকারের কর্মকাণ্ডের ফলে হচ্ছে। দিস ইজ ওয়ান। সেকেন্ড, আপনি যেটা বাউলদের ঘটনা সম্পর্কে বললেন, এই ব্যাপারটাতে আমার স্টাডি আছে, লেখাপড়া আছে, এবং যার জন্য আমি ইন ডিটেলস বলতে পারি, খুব আমি সংক্ষেপে বলছি। ছোট করে এখানে পুরো জিনিসটার মধ্যে একটা মূর্খতা, মানে যে বাউল যে বক্তব্য দিয়েছেন উনি আসলে একজন মূর্খ মানুষ। আবহমান বাংলায় আমাদের দেশে কি হয়, সেই জারি সারি ভাটিয়ালি ভাওয়ালি এগুলো নিয়ে একটা গল্প হয়। এই শরীয়তি গান, মারুফতি গান বানিয়ে বুনিয়ে এই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আকাশে উড়ে গেছে পাখির বেশ ধরে, নিচে একজন তাকে টেনে ধরেছে, আর গ্রামের মানুষ ঘন্টার পর ঘন্টা এই সমস্ত কবি গান, জারি গান শুনে আসছে। এটা নিয়ে আমাদের এই সমাজে কিন্তু কখনো বিশৃঙ্খলা তৈরি হয়নি। আমি সেই ছোটোকাল থেকে জারি সারি ভাটিয়ালি ভাওয়াইয়া, এমনকি আমাদের যে যাত্রাপালা হয় সেই যাত্রাপালা, সে দেখা গেল যে সেই যাত্রা গানে অমুক গাজী বা অমুক পীরের সে অলৌকিক ক্ষমতা বর্ণনা করে, এমন মানে যেটা সরাসরি শিরক, ওটা যদি এখন হতো তাহলে দেখা গেল সেই যাত্রার অনুষ্ঠান জীবন্ত পুড়িয়ে মারা হতো। তো এই জিনিসগুলো আমাদের ওই যেই লোক এই কাজটি করেছে সে বাংলাদেশের যে আবহমান কৃষ্টি কালচার অনুযায়ী সে তার জীবন জীবিকার জন্য এই কাজটা করেছে, তার মধ্যে কোনো ম্যালিস অ্যান্ড প্রিজুডিস ছিল না। সে চিন্তাও করে, সে এইভাবেই কিন্তু সারা জীবন করে আসছে। এই কথাগুলো সে যে ওই দিন সে নতুন বলছে তা নয়, আপনি গিয়ে দেখবেন যে তার আরও 20 বছর আগের থেকে সে এইভাবেই সে গান করছে। কিন্তু ওইটাকে ক্লিপ করে যখন প্রচার করে দেওয়া হয়েছে, এই যে সময়ের যে অস্থিরতা, আমাদের যে মুনাফিকি বা আমরা এই সময়তে যে মফ করতে চাচ্ছি, এই অভ্যাসের কারণে ইট বিকাম এ ক্রাইম, নাম্বার 1। নাম্বার 2 হলো এটা নিয়ে আবার যারা রিয়্যাক্ট করেছে তারাও মূর্খ। আপনি বোঝার চেষ্টা করেন, সে বলছে যে আল্লাহর মানে মুখ দিয়ে কি বলছে, আল্লাহর মুখ কি বা আল্লাহর পশ্চাৎ দেশ কি, এই কথা বলছে। তো আপনি যদি ইফ ইউ আর মুসলিম, আপনার প্রথম শর্ত হলো যে আপনি যে আল্লাহকে বিশ্বাস করেন সে আল্লাহর তো কোনো আকার নেই, তার তো কোনো মুখ নেই, তার অঙ্গ নাই, প্রত্যঙ্গ নাই, মানুষের কোনো মস্তিষ্ক সে আল্লাহকে কল্পনা করতে পারে। এই জন্যই তো ধর্মীয় অনুভূতিতে আঘাত মানে আনার না, এখানে তো ধর্মীয় অনুভূতিই না আসছে। সে তো আপনার আল্লাহকে কিছু বলেনি। সে বলছে যে এমন এক আল্লাহর কথা যে আল্লাহর মুখ আছে, আপনার আল্লাহর তো মুখ নেই। ইফ ইউ আর মুসলিম, আপনার আল্লাহর তো মুখ নেই। সে যদি বলে থাকে আল্লাহর হাত আছে, আপনার আল্লাহর তো হাত নাই। সেখানে কি হিন্দুরা রাগ করতে পারে যে হিন্দুদের অনেক দেবদেবী বা ভগবান বলে, মানে শিব বলে, কৃষ্ণ বলে, তাদের একটা মনুষ্য আকৃতি আছে। কিন্তু মুসলমানরা যে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে সে আল্লাহর কোনো আকার আকৃতি নাই, সে আল্লাহর কোনো মুখ নাই, সে আল্লাহ মানুষের মতো ক্রিয়া প্রতিক্রিয়া করে না। সেই কথা কেন বলতে যাবে? তো যার জন্য এই যে যারা এখানে রিয়াকশন দেখাচ্ছে তারা না বুঝে দেখাচ্ছে। বরং যদি এটা আগের জমানায় হতো, ইভেন আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানা হতো, উনি বা ওনার সাহাবারা যদি থাকতেন, তাহলে এই ধরনের কবি বা এই ধরনের সাহিত্যিক যারা এই ধরনের কাজকর্ম করে তাদের সাথে বসতেন, বলতেন, বুঝাতেন যে বাবা তুমি যে কথাগুলো বলছো এতে তো ফিতনা তৈরি হচ্ছে বা এই আমার অনুভূতি তৈরি হচ্ছে। তো এই জিনিসগুলো আমাদের কোনো একটা মানুষ তো মানে এই যে যারা কবি বা এরকম তো হাজার হাজার মানুষ আছেন, বিভিন্ন মতের আছেন, তারা ধর্ম করেন, কর্ম করেন, কেউ পুজো করেন, কেউ লালনের ভক্ত, সব কিছু আছেন। তাদের সঙ্গে তো আমরা যারা মব করছি, আমরা যারা নিজেদেরকে তৌহিদি জনতা বলছি, আমরা যারা আলেম বলছি, ওলামা বলছি, আমাদের দায়িত্ব কি কেবলমাত্র তাদের বিরুদ্ধে জিহাদ করা, তাদেরকে মারা, তাদেরকে মানে তাদের বিরুদ্ধে অত্যাচার করা, নাকি তাদের কাছে ইসলামের দাওয়াতটা পৌঁছে দেওয়া? তো সেই কাজটা তো আমরা আসলে কেউ এখন পর্যন্ত টিল নাও করিনি। আর সবচেয়ে বড় ব্যাপার হলো এই ধরনের পরিবেশ পরিস্থিতি সব সমাজে, সব রাষ্ট্রে অনাদিকাল থেকে ছিল। রাষ্ট্রশক্তি ইন্টেলিজেন্টলি এটা খুবই শক্ত হাতে দমন করে। যখন রাষ্ট্রের যে কর্তা ব্যক্তি আছে তাদের মূর্খতা এমন পর্যায়ে পৌঁছে, এখন এরা রাষ্ট্র কিং কর্তব্য বিমূল হয়ে পড়ছে। তারা কি আলেম ওলামাদের পক্ষে যাবে, নাকি এই বাউলদের পক্ষে যাবে? তারা কি ফরহাদ মজহারের পক্ষে যাবে, নাকি বাইতুল মোকাররমের খতিবের পক্ষে যাবে? এটা আগামী দেখবেন যে এই যে উনি যে মানিকগঞ্জের সম্মেলন ডেকেছে, এটি নিয়ে কত বড় সমস্যা তৈরি হয়। সক্রিয়ভাবে নিষ্ক্রিয় থাকে যে সময় মবটা হয়।
এবং ওনারা যেটা বললেন যে যারা আক্রান্ত হয় তাদের বেলায় সরকারি প্রতিষ্ঠান তখন আসলে সক্রিয় হয়। এইটা হচ্ছে এই সরকারের যতগুলো মানে অনেক জিনিস আছে অদক্ষতা, সেটা হয়তো সে পার পাবে, অনেক জিনিস আছে তার অযোগ্যতা, সেটাও পার পাবে। কিন্তু যে জিনিসে আপনার সরকারকে মনে হবে যে সরকার এখানে সক্রিয়ভাবে এই সমস্ত জিনিস ঘটাইছে, সেই দায় দায়িত্ব থেকে তো তারা আসলে রেহাই পাবে। তারা এই সমালোচনা এবং এই দায় দায়িত্ব তাদের বহন করতে হবে। বাংলাদেশের সমাজে তারা এই অভ্যুত্থানের পরে তাদের যে দায়িত্ব ছিল, সেই দায়িত্বের বিপরীতে গিয়ে তারা এই সমস্ত ঘটনা ঘটেছে। এবং এগুলি সরকারের সাথে আছে এরকম লোকজন এই সমস্ত উস্কানিকে, এই সমস্ত কর্মকাণ্ডকে আসলে সরকারের প্রতিষ্ঠানকে ব্যবহার করে সরকারি চাকরিতে থাইকে এগুলির পক্ষে কথা বলছে। আপনি 32 নম্বরে যদি ধরেন, এগুলি তো সে ঘটতে দিচ্ছে। এবং এটা একটা ঘটনা যখন আপনি ঘটতে দেন, তখন 18 কোটি মানুষের দেশে আপনি কত মানুষকে উৎসাহিত করেন এই কাজ করতে। আমি তো চিন্তা করি যে আমাদের দেশের মানুষ, আমরা যে তাদেরকে দায়ী করি আর কি, তারপরেও এখানকার মানুষের বিবেক বিবেচনা বোধ অনেক বেশি শক্ত। না হয় সরকারের জায়গা থেকে যে সমস্ত বিষয়ে যে সমস্ত রকমের উস্কানি দেওয়া হয়েছে, তারপর এটা আরও অনেক খারাপ জায়গায় যাইতে পারত। মানুষ নিজেকে সেলফ সেন্সার্ড এক ধরনের বিবেক বোধ দ্বারা অনেক মানুষ নিজেকে থামায় রাখছে। এমনিতেই তো একটা সমাজ ধরেন গত 15 বছরের একটা নিষ্পেষণে তার মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছিল, সেটা তো এমনি অনেক রকমের আউটবার্স্ট আছে। তো সেইটা আপনি আউটবার্স্ট হয়েছে বা একটা থামছে, তারপরে দেখবেন যে এগুলি আমাদের দেশে যে মাসুদ কামাল ভাই এগুলি বলতে পারবে, ভালো করে বলতে পারবে যে কয়লার মধ্যে বলেন কোনো একটা গানকে যখন আপনি বলেন পালা গান, কোনো একটা গানকে যখন আপনি বলেন কবি গান, আপনি একজন পারফর্মার, আমি একজন পারফর্মার। আমি তো আপনি যে যুক্তিটা দেন, আপনার যুক্তিটাকে আমি এমনভাবে খণ্ডাই, এইটাতে মানুষ হাসবে, এইটাতে মানুষ কাঁদবে, এইটা নিয়ে ফুর্তি করবে, মজা পাবে। নাটক সিনেমা, তাইলে পারফর্মার হিসেবে আমি ভালো। এখন পারফর্মার হিসেবে আমি যখন আপনার কোনো একটা কথার বিরোধিতা করতেছি, ওইখান থেকে একটা অংশ পিক করবেন, করে আমার উপর আপনার ক্ষোভ আছে কিংবা আমার সাথে আপনার একটা ব্যবসায়িক দ্বন্দ্ব আছে, আমার বিরুদ্ধে এটা আপনি লাগাই দেবেন। এবং সোসাইটির মধ্যে এরকম একটা অবস্থা তৈরি করে রাখছেন যে যে কেউ তারপর এটা সে জানে যে যখনই সে বলবে এটা ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগছে, তখন সে অ্যাভাব এভরিথিং। তার বেলায় আইন নাই, সংস্কৃতি নাই, শিল্প সাহিত্য কিচ্ছু নাই, সে সব কিছুর উঠতে। তাহলে প্রত্যেকটা মানুষ যাকে যাকে আসলে ঘায়েল করার দরকার, আমরা আলাপ আলোচনার মধ্যে যখনই কোনো ধরনের এরকমের, এখন তো ধরেন এই মিডিয়া হচ্ছে আপনাদের প্রত্যেকের হাতে, প্রত্যেক মানুষের কাছে, তা আপনার সাথে আমি খুন সিটি করে যেটা বলবো সোশ্যাল মিডিয়ায় ছড়াই দিয়ে আপনি বলবেন যে এরকম এই রোগটা এরকম। এবং তারপরে একটা শ্রেণীকে তৈরি করা হয়েছে, তাদেরকে সব ধরনের প্রোটেকশন দেওয়া হয়েছে, যেটা ভাই বলতেছিল যে তারা এভাব এভরিথিং, তারা সব কিছুর উপরে তাদের প্রোটেকশন, এবং এটা মনে করে তারা এটা কাজটা করবে। আমি তো বলি যে তারা যে এর পরেও আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে, এর বিরুদ্ধে লাগাই দেয় না, আরও কিছু মাইন্ড লাগে, এই মাস্টার মাইন্ড এবং এই মাস্টার প্ল্যানগুলি এখানে আছে বলে মনে হয়। যেই জন্যে মানুষ এখন তার কালেকটিভ সেন্স থেকে বোঝে যে এইটার একটা অবসান হওয়ার জন্যে যেন তেন একটা নির্বাচন কালকে হয়ে যাওয়া দরকার, তারপরে তার সাথে আসলে আমার একটা ডিলিংস হবে। এখন তো যার সাথে আছে তার সাথে কোনো ডিলিংস নেই, তার কোনো দায় দায়িত্ব নাই, তার সাথে কোনো প্রশ্ন করা যায় না, কোনো উত্তর নাই, কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই, পাওয়া যাচ্ছে না, কমিউনিকেশন। মওদুদ ইসলাম রিপাবেল, এই যে মব কালচার বলি বা এই যে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার বিষয়টিকে কেন্দ্র করে এক ধরনের রাষ্ট্রকে ঝুঁকির দিকে নিয়ে যাওয়া, এবং শেষে অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম নিজেই বলছেন যে এখন এক ধরনের মানুষ মনে করছে আসলে এসব থেকে একমাত্র পরিত্রাণ মিলবে যদি একটি কোনোভাবে হলেও একটি নির্বাচন হয়। না, এখানে মনে হয় যে আলোচনাটা এখানে ছেড়ে দিলে হবে না, কারণ এই কোনোভাবে নির্বাচনে যাওয়ার জন্য কিন্তু আমাদের এখনও বলতে গেলে একটা বছর ক্যালেন্ডারের পাতাকে উল্টাতে হবে, সময়টা কিন্তু খুব কম, এটা বলা যাবে না। এই যে কথাটা হচ্ছে এখানে বলতে আমার কিছুটা একটা রিয়াক্ট অন্তত করা দরকার, সেটা হচ্ছে যে এই বাউল বলি বা জারি সারি গানের যে বাংলাদেশের যে সাংস্কৃতিক ঐতিহ্য বা উত্তরাধিকার আছে, এখানে কিন্তু তারা প্রত্যেকে, এমনকি লালনের গানের দিকে যদি আপনি তাকান, সেখানে তারা একটা আধ্যাত্ম প্রতিষ্ঠা করার চেষ্টা করে। সেখানে অনেক কথা আছে যেটা ধর্মের সাথে বৈপরীত্যের জায়গাতে যেতে পারে, কিন্তু আধ্যাত্ম জিনিসটা তো এটা। এমনকি অনেক বড় বড় যারা মনীষী, যারা ইসলামী ধর্মের ক্ষেত্রেও যারা আছেন, রনি ভাই আমার থেকে এগুলো ভালো জানেন, তারাও তো কোনো কোনো ক্ষেত্রে এরকম বৈপরীত্যের জায়গা থেকে আলোচনা করেছেন। সেক্ষেত্রে সহনশীলতা বিদ্রোহী, সেটা যদি
এখন যদি সাধারণ প্রতিপক্ষের বিরুদ্ধে ব্যবহার হয়, তাহলে নির্বাচনের আগে আগে আমি প্রতিপক্ষের বিরুদ্ধে এটা ব্যবহার করতে পারবো না? কেন পারবো না? আমি সোশ্যাল মিডিয়াতে তার নামে একটা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে এমন একটা ইসলাম বিরোধী বা একটা ধর্মবিরোধী একটা কথা তার মুখ দিয়ে চালিয়ে দিলাম, তার পরদিন আরেকটা মব দিয়ে তার বাড়িতে আক্রমণ করে তাকে পিটিয়ে লাশ বানাও, ওই লোকটি ভোটে জিততে পারবে, নির্বাচনে জিতে আসার সম্ভাবনা আছে তার। তাহলে এই সজ্ঞানে যে কথা নিয়ে বলছেন যে সক্রিয় নিষ্ক্রিয়তা, এর সাথে বোধহয় সজ্ঞানের নিষ্ক্রিয়তা কথাটাও যোগ করা যায়। কারণ এই নিষ্ক্রিয়তাটা কিন্তু প্রকারান্তরে যেটা বলছে যে এগুলো তো সত্যিকার প্রতিকার তো হচ্ছে না, কারণ ঘটনাগুলো ঘটছে এবং ঘটনাগুলো ঘটার জন্য তো সময়ের দরকার হয়। একটা জায়গায় যে কোনো একটা অনুষ্ঠান হয়, তো সেই জায়গায় আইন প্রয়োগকারী সংস্থার লোকজন তো স্বাভাবিকভাবে তারা আগে থেকে জানায়, তারা ওখানে উপস্থিত থাকে, তারা যেখানে হাজার হাজার লোকের সমাগম হয় সেখানে তো এইরকম একটা সতর্কতা থাকেই। তাহলে আপনি যদি মোটা দাগে জিনিসটা দেখেন, তাহলে এটা কোথায় নিচ্ছি আমরা? সেটা অনেকেই বলেন যে নির্বাচন, এমনও যদি ঘটতে থাকে ব্যাপারগুলো, তাহলে নির্বাচন তো একটা অর্থবহ নির্বাচন হবে না। আপনি এই মুহূর্তে যদি সেটাকে প্রতিহত করতে না পারেন, কিন্তু সে প্রতিহত করার ক্ষেত্রে যদি আপনার এই সজ্ঞানে বা সক্রিয় নিষ্ক্রিয়তা এরকম শব্দগুলো যদি বারবার আসে, অথবা যদি আমাদের কোনো উপদেষ্টা যদি বলে ফেলেন যে রাষ্ট্র কাঠামো দুর্বল করা হচ্ছে কিনা, সংবিধান পরিবর্তনীয় বা এই পরিবর্তনই একমাত্র সমাধান নয়, এই কথাগুলো যখন আসে তখন আমরা কিন্তু বুঝি যে একটা সমন্বয়হীনতা কোথাও চলছে। অর্থাৎ তারা যখন সেই উপদেষ্টা পরিষদ যদি কোনো সিদ্ধান্তের কাছে যান, সমন্বিত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের মধ্যে কোনো সমস্যা হচ্ছে, কারণ সেখানে কোনো বিবেকবান মানুষ নেই, এটা আমি বিশ্বাস করতে চাই না। আমাদের সংস্কৃতি উপদেষ্টা যদি বলেন যে 3 দিন তার খুব নির্ঘুম দিন সময় কেটেছে, খুবই চিন্তাক্লিষ্ট ছিলেন তিনি, এটিকে দায় মোচনের জন্য সর্বোচ্চ কথা হতে পারে? উনি কি আশ্বস্ত কী করে করছেন যে বাংলাদেশের সাংস্কৃতিক জগৎটা উনি ভবিষ্যতের জন্য নিরাপদ করতে পারবেন, অথবা যে সাংস্কৃতিক কর্মীরা এই শীতের মৌসুমে তো তাদের অসংখ্য অনুষ্ঠানাদি হবে, সেই জায়গাতে এই নিরাপত্তাটা কোথায়? অর্থাৎ আপনি কিন্তু একটা ঘটনা ঘটিয়ে বুঝিয়ে দিলেন যে এই চর্চাটি এখানে আমার পছন্দনীয় নয়। অর্থাৎ আমার পছন্দ অপছন্দ হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের একটা নিয়ামক হয়ে যায়। এটি ভয়ঙ্কর একটা চেষ্টা। এতে হয় কি, সমাজে সংখ্যাগরিষ্ঠতার কোনো জায়গা থাকে না। সমাজে যারা নিকৃষ্ট যারা আছেন, যারা নিজের থেকে কোনো একটা ঘটনা তৈরি করতে পারেন, তখন হয় কি ঘটনার প্রবাহগুলো তারা নিয়ন্ত্রণ করবেন। এর চাইতে দুর্ভাগ্যের পরিণতি কিছুই হতে পারে না। যে সমাজ সংখ্যাগরিষ্ঠের কথা বলতে পারে না, বিবেকবান মানুষের কথার প্রতিধ্বনিত করতে পারে না, সেই সমাজকে সমাজ বলার সুযোগ নেই। মাসুদ কামাল, যে অর্থবহ নির্বাচন যদি না হয়, যদি যেন তেন নির্বাচন হয়, এই যে ঝুঁকি, এখন যে ঝুঁকির বিষয়গুলো আমরা আলোচনা করছি, আরও কমবে না বাড়বে? এবং একটু আগের দিনের ইয়েতে যদি যায়, আবার এনসিপি গতকালই বলেছে ভাগ বটোয়ারা নির্বাচন, এই যে এই আলোচনাগুলি, এমন নির্বাচন যদি হয়, ঝুঁকি কি কমবে না আরও বাড়বে? এখানে এটা নিয়ে আমি না ছোট্ট করে একটু পুরোনো ঘটনাটা বলি, বাউল নিয়ে এক লাইনে বলি। কালকে আমাকে একজন একটা ভিডিও দেখালো। এক ভিডিওতে এক ভদ্র মহিলা ক্রমাগত কান্না করতেছে, এবং সে একজন বাউল শিল্পী, এবং তার বক্তব্যটা হলো তাকে কেউ গান গাইতে দিচ্ছে না। তার অন্য ঘটনাটা কি, তার নাম হলো হাসিনা সরকার। হাসিনা নামের কারণে, হ্যাঁ, নামের কারণে সবাই যখন কন্ট্যাক্ট করে, তারপরে যখন নাম বলে তখন না, তাহলে তোমাকে নেওয়া যাবে না। এখন সে কান্না করে বলতেছে, ভাই এই নাম তো আমার বাবা মা রাখছে, আমি কি করব? এখন আগে আমার সংসারও চলতেছে না, আমি এইটা দিয়েই চলি। তো আমি বলতে চাচ্ছি জানেন কি, এই যে এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ মব, এটা কিন্তু মব কিন্তু এইটাই যে আপনি মানে একটা ফোন না থেকে একটা ইস্যুর উপর ডিপেন্ড করে আপনি মানুষের জীবনটাকে দুর্বিষহ করে দিচ্ছেন, এটাই মব। এই মবগুলি কে থামাবে? রাষ্ট্র থামাবে। এটা তো রাষ্ট্রের দায়িত্ব যে ও চাচা আওয়ামী লীগ করতো, পিটাও, আগুন দিয়ে দাও, আগুন দেওয়ার একটা বৈধতা তোমার তৈরি হয়ে গেল। তো রাষ্ট্র যখন এগুলি করে তখন তো এটা ভয়ঙ্কর। যাক, আপনি যেটা বলতেছিলেন অর্থ এবং ভাগ বাটোয়ারার নির্বাচন, যারা ভাগ বাটোয়ারার কথা বলছে তারা মোটামুটি লেনদেনের চেষ্টা করছে, অনেক কিছু সুবিধা করতে পারে নাই। কারণ সুবিধা করতে না পারে সবাই এখন সৎ হয়ে গেছে, তারা ভাগ বাটোয়ারার কথা বলতেছে। তারা কি চেষ্টা করে নাই যে আমাকে ওই আসন দেন, বিনিময়ে আমি এটা করবো? তারা কি চেষ্টা করে নাই? কিন্তু দরদামটা ভালো হয় না এই কারণে ওনার হাতে ভালো কোনো কার্ড ছিল না, যেটা দেখি বড় দল তার প্রতি আকৃষ্ট হবে। তো যে এখন তারা নীতি কথা থাকতেছে যে অর্থ ভাগ বাটোয়ারা নির্বাচন হচ্ছে। ভাগ বাটোয়ারা নির্বাচন তো শুরু থেকেই হচ্ছে। যখন আপনি একটা পলিটিক্যাল পার্টিকে নির্বাহী আদেশের মাধ্যমে নির্বাচনের বাইরে রাখলেন, তখনই থেকে একটা ভাগ বাটোয়ারা শুরু হয়ে গেছে। শুরু হয়ে যায় না? এখন ইলেকশনটা কি? এখন ইলেকশন হলো জামাত বিএনপির ভাগ বাটোয়ারা, সহজ হিসাব এটা রে ভাই। তো ভাগ বাটোয়ারা হচ্ছে না, এটা
এই ভাগ বাটোয়ারা নতুন শব্দ নাকি? এটা তো হচ্ছে। জাতীয় পার্টিকে আপনি নির্বাচনে আসতে দিবেন না, কি কারণে দিবেন না? ঠিক আছে, আওয়ামী লীগ নয় বুঝলাম, তারা আপনি নির্বাহী আদেশ দিয়ে নিষিদ্ধ করছেন। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করছেন, তাকে আপনি মিটিং করতে দেন না কেন? ওয়ার্কার্স পার্টিকে আপনি নিষিদ্ধ করছেন, তার অফিস লুটপাট করা কি কারণে বৈধ হয়? এই যে অফিস করছে লুটপাট, কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিছু? তো এটা কিছু আইন আছে। আমি তো মনে করি যে এই ডক্টর ইউনূস সরকারের নির্বাচন করার কোনো বৈধতা নাই, কোনো বৈধতাই নাই। ওনারা নির্বাচন করলে একটা আওলা বাজায় দিবে, ওনারা নির্বাচনটা ঠিক মতো করতেও পারবে না। কিন্তু নির্বাচন ছাড়া কি বড়, নির্বাচন ছাড়া তো আওলা আরো বড় লাগে, অন্য কাউকে দিতে হবে নির্বাচন করার জন্য। দেখেন একটা কথা বলি আপনাকে, আপনি মনে করেন একটা জিনিস আমাকে অনেকদিন ধরে ঘ্যান ঘ্যান করতেছেন, মাসুদ ভাই আমাকে একটা ভালো একটা মানে শার্ট দেন, এই শার্টটা খুব ভালো দেন। আমি আপনাকে একটা শার্ট দিলাম, দিয়ে বললাম দিলাম তাইমুর, কিন্তু আপনি কিন্তু এটা 5 বছর পরে পড়বেন, আপনি রাজি হবেন নিতে? ভাই লাগবো আমার এখন, তুমি 5 বছর পরে। তো আমরা এই যাবৎকালে এই যে পলিটিক্যাল পার্টিগুলো গত 15 বছর ধরে 11 থেকে শুরু করে এই 14 বছর তাদের আন্দোলনই একটা, সেটা কি তত্ত্বাবধায়ক সরকার। তত্ত্বাবধায়ক সরকার হয়েছে কিন্তু এখন থেকে না, 14 থেকে 5 বছর পরের থেকে। তো 5 বছর পরে কি হবো কে জানে? 5 বছর পরে সংখ্যাগরিষ্ঠ মানে একক সংখ্যাগরিষ্ঠ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবার তারা এটা বাতিল করে দেয় কিনা কে জানে? তখন আবার দেখবেন এই বিএম খালি লোক একটা খাড়াই গেছে, সে কেউ আসেন আইনের প্যাচে এটাকে আমি আবার আপনাকে ই করে দিই, আপনাকে চিরস্থায়ী বন্দোবস্ত ও করে দিচ্ছি। কোনো বিশ্বাস আছে নাকি কারণে? তো আমি আজকে পাইছি, আজকে নয় কেন, না এখন না 5 বছর পরে কেন? এটার মধ্যে আছে যে যেই দিন সংসদ ভাঙবো তার 15 দিনের মধ্যে গঠন করতে হবে। মানে এখন সংবিধান নিয়ে তারা মহা চিন্তিত হয়ে গেছে। সংবিধান মানে কেউ এই সরকার সংবিধান মানে যেটুকু তার মানলে সুবিধা ওইটুকু মানে, যেটুকু মানলে সুবিধা ওটা মানে না। বিশাল ঘন ঘটা করে তারা ই করতেছে, আপনার গণভোট করতেছে। আছে সংবিধানে অধ্যাদেশ করছে, এই অধ্যাদেশ যদি আগামী পার্লামেন্ট যেটা আসবে ওরা যদি এই অধ্যাদেশকে যদি রেটিফাই না করে তখন কী হবো? তখন এই গণভোটও শেষ, গণভোটের রায়ও শেষ। পাবলিক নিয়ে ফাজলামি করে না। আগে নির্বাচনটা হয়েছে তখন এদের সবারই বয়স 13-14 বছর। তো তারা কখনো ভোট দেননি, ভোট কিভাবে হয় এটা তারা জানেন না, বোঝেন না। এবং যে সমস্ত নেতৃবৃন্দ যারা এই মুহূর্তে বিএনপিকে বলছে তারা 100 সিটের বেশি পাবে না, 50 সিটের বেশি পাবে না, তারা 300 সিট পাবে, আমি তাদের সবাইকে দেখলাম এদের 14 জেনারেশনে কেউ মন্ত্রী এমপি ছিলেন না, একজনেরও না। তারা একেবারে প্রান্তিক লেভেলের সাধারণ পরিবার থেকে আসছে। তো ফলে যে জিনিসটা আপনি দেখেননি, ওই যে অন্ধের হাতি দেখার মতো। একটা জাতীয় সংসদ নির্বাচনে অন অ্যাভারেজে 5 লাখ লোক অংশগ্রহণ করে, আর 10 লাখ লোক অ্যাক্ট অ্যান্ড রিয়্যাক্ট করে, আর সরাসরি অন অ্যাভারেজে 1.5 থেকে 2 লাখ ভোট পেয়ে অন অ্যাভারেজে প্রার্থীকে বিজয়ী হতে হয়। 2 লাখ লোক একত্র করলে কেমন দেখায়? আমাদের এই এখন যারা এমপি মন্ত্রী হতে চায় তারা এই ধরনের অভিজ্ঞতাই তাদের নেই। তারা কখনো টেরই পায়নি যে পিছনে 20,000 লোক বলছে রনি ভাই জিন্দাবাদ, পাবেল ভাই জিন্দাবাদ, ওটা কেমন লাগে দেখতে। বা একটা নির্বাচন কেন্দ্রে একসাথে 10,000 লোক মারামারি শুরু হয়ে গেছে নির্বাচনের দিন, নেতা সামনে গিয়ে বলছে স্টপ, আর সঙ্গে সঙ্গে সমস্ত মানুষগুলো স্টপ হয়ে যাচ্ছে। কোনো মিলিটারি যেটা পারছে না, ম্যাজিস্ট্রেট যেটা পারছে না, পুলিশ পারছে না, কেবলমাত্র একজন নেতা 10,000 লোক ভোট কেন্দ্রে মারামারি করছে, ঢাল ছুরকি নিয়ে দাঁড়াইছে, শুধু নেতা সামনে গিয়ে বলছে স্টপ। এখন এই যে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গাতে আমরা ভিডিও ফুটেজে দেখি, মানে 10,000 20,000 মারামারি না, 2-4টা পটকা ফুটছে, পোলাপান দৌড়ে কীভাবে গাড়িতে উঠবে এই জন্য পাগল হয়ে যায় মানুষ। দুনিয়ার মানে গল্প উপন্যাস পড়া অনেক মানে সহজ ব্যাপার, কিন্তু বাস্তবতা খুব কঠিন একটা বিষয়। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস তার সঙ্গীর সাথে যারা আছেন, আল্লাহ তাদেরকে অনেক রূপ দিয়েছে, যৌবন দিয়েছে, তাদেরকে অনেক যোগ্যতা দিয়েছে, অনেক ডিগ্রি দিয়েছে এবং অনেক পাওয়ার, তাদের অনেক পাওয়ার আছে বিভিন্ন জায়গাতে, শরীরের বিভিন্ন জায়গাতে অনেক পাওয়ার আছে। কিন্তু বাস্তবতা হলো তাদের কোনো পলিটিক্যাল পাওয়ার নেই, তাদের কোনো পলিটিক্যাল উইল ফোর্স নেই, পলিটিক্যাল উইজডম নেই, মিশন অ্যান্ড ভিশন কিছু নেই। এটা হলো বাস্তবতা। কিন্তু রাজনৈতিক দলগুলোর সমর্থন তো ছিল। রাজনৈতিক দলগুলো ওই এটা বলতে গেলে যেহেতু আমার নিজের ঘাড়েও লাগে, আমরা গত 15 বছর শেখ হাসিনার পেদানিতে
আমাদের এত ভয় লেগে গেছে, আমাদের কোথায় যে মেরুদণ্ড আর কোথায় যে দণ্ড, দণ্ড আর মেরুদণ্ড, এই দুটো জিনিস আমরা এখন মিলাতে পারছি না। হোয়াট ইজ খ্যাত একজন বলি না রাজা অথচ ঋষি, রাজর্ষি, মানে রাজা হবেন এবং দার্শনিক হবেন পৃথিবীতে 1 in a million এরকম সংখ্যা। তো এরকম একজন রাজর্ষি ছিলেন, তার নাম হলো মার্কাস অর্লিয়াস। মুসলমানদের মধ্যে হযরত আলী ছিলেন এরকম যোগ্যতা সম্পন্ন রাজা অথচ ঋষি। তো মার্কাস অর্লিয়াস একটা কথা বলে গেছেন রোমান সম্রাট, যে কথা হলো, তো যে জিনিস সম্পর্কে যে বিষয় সম্পর্কে আপনার কোনো অভিজ্ঞতা নেই বা জনগণের অভিজ্ঞতা নেই, সেই বিষয়ে যদি শতভাগ জনসমর্থন থাকেও তার 2 পয়সার কোনো মূল্য নেই। বোঝার চেষ্টা করেন। আর যখন কোনো রাষ্ট্র বা রাষ্ট্র এইরকম কোনো বিষয়, যে বিষয়ে জনগণের অভিজ্ঞতা নাই, সেটি জনগণের কাছে ছেড়ে দেওয়া হয় সমর্থনের জন্য, এটার চেয়ে বড় প্রতারণা, রাষ্ট্রীয় প্রতারণা আর হতে পারে না। এবং কোনো রাজা যদি যখন এই প্রতারণা করে, তার পতন ওখান থেকে শুরু হয়। এখন যে কথাটি মার্কাস অর্লিয়াস বলে গেছেন, সেটার প্রেক্ষিতে একজন দার্শনিক বলেছেন যে তোমরা মানে নির্বোধেরা যে বিষয়গুলো নিয়ে এখন কল্পনা করছে, নির্বোধেরা আজ থেকে 1000 বছর আগে জ্ঞানী গুণী পণ্ডিতেরা সেই কাজগুলো প্র্যাকটিক্যালি করে রেখে গেছে পৃথিবী থেকে, নির্বোধরা সেটা জানে না। এখন এই যে সংস্কারের কথা, নির্বাচনের কথা, যা কিছু হচ্ছে, এই কথা দেখেন, এই যে মার্কাস অর্লিয়াস, আপনি গ্রামে যান, গঞ্জে যান, জুলাই সনদ কি, এর ধারা কি, 84টা ধারা, 4টা বিষয় কি, এই যা কিছু যে 9 মাস বসে আলী রিয়াজরা রাষ্ট্রের টাকা খরচ করে করেছেন, যদি 1000-এর মধ্যে নয় 1 লাখের মধ্যে একজন লোককে আপনি খুঁজে পান যে ওই সম্পর্কে তাদের আগ্রহ আছে, পড়া তো পরের ব্যাপার, আগ্রহ আছে, 2 নম্বরে তারা পড়েছে, 3 নম্বর হলো তারা এই ব্যাপারে অংশগ্রহণ করতে চায়, দে হ্যাভ দ্য ইন্টারেস্ট টু পার্টিসিপেট এই বিষয়ে, আপনি বাংলাদেশে 1 লাখের মধ্যে একজন লোককেও এই 9 মাসে আলী রিয়াজার যা করেছেন একজন লোক পাবেন না। তা 18 কোটি মানুষের মধ্যে যদি ভোটার সংখ্যা, এখন ধরেন কত, 15-13 কোটি, তো 15-13 কোটি ভোটারের মধ্যে যদি লাখে একজনের কথা আমি বললাম যে একজনকে আপনি পাবেন না, তাহলে এই যে তাদের যে পণ্ডশ্রমটা, এটা মার্কাস অর্লিয়াসের সেই বক্তব্যের সাথে মিলে গেল না? এখন আপনি জনগণকে এমন বিষয় বলছেন, সিল মারো, হা বলো, না বলো, যে ব্যাপারে জনগণ কিছুই বোঝে না, জানেই না, আগ্রহী নাই। তো এরকম একটা জায়গাতে আপনি নিয়ে যাচ্ছেন। এর চাইতে আর মানে কি বলবো, এটাকে ইংরেজিতে বলা হয় ব্লান্ডার, বাংলাতে এর চাইতে ভালো শব্দ হয় না। এরকম ব্লান্ডার আমাদের রাজনৈতিক অঙ্গনে হয় না। ইট উইল বি দ্য, যাকে বলে একেবারে মোস্ট ডিস্ট্রাকটিভ ব্লান্ডার এভার মেড ইন দ্য পলিটিক্যাল হিস্ট্রি অফ সাউথ ইস্ট এশিয়া। আমরা দীর্ঘদিন এগুলির ভেতরে ছিলাম, আমরা দীর্ঘদিন এটা থেকে বেরোনোর জন্য চেষ্টা করেছি। এখানকার রাজনৈতিক দলগুলি, আপনি যেটা বলছিলেন প্রথম দিকে, এই কাজে এই সরকারকে সহায়তা করতে চাইছে। ব্লান্ডার যদি কিছু হয়, সেটা হচ্ছে এই যে সরকার একটা জিনিস জানে না, এটা হতে পারে, কারণ যারা এসছে তারা কেউ আসলে সরকার হওয়ার জন্যে তারা আগ্রহ করে এখানে এসে নির্বাচিত হয়ে তারা আসে নাই, প্রস্তুতিও ছিল না, তাদের কোনো প্রস্তুতি ছিল না, কোনো হোমওয়ার্ক ছিল না। এরকম একটা অভ্যুত্থানের পর একটা অন্তর্বর্তী সরকার হবে আমরা রাজনীতিবিদরা বলছি, কিন্তু এটা নিয়ে কখনোই আমরা কোনো একটা ওই রকম কোনো ধরনের ফ্রেমওয়ার্ক তৈরি করে রাখি নাই। তো ওনাদের দেওয়া হয়েছে, বসছেন, যেটা হইতে পারত, ওনারা ফ্র্যাঙ্কলি এখানকার পলিটিশিয়ানদের সাথে, আমরা 8 তারিখে সরকার বসছে, শপথ নিয়েছে। আমাদের ধরেন সংস্কার নিয়ে আমরা 10-12 বছর ধরে এর আগে থেকে কাজ করতেছিলাম। 2013 সালে আমাদের ধরেন সংস্কারের ব্যাপারে প্রথম পাবলিকেশন শুরু করছি। তো সেইটা নিয়ে ধরেন আমাদের যা এক্সপিরিয়েন্স ছিল, আমাদের যা আকাঙ্ক্ষা ছিল, আমরা ওনাদেরকে 12 তারিখে তাদেরকে একটা প্রেসক্রিপশন দিয়ে বলছি যে সংস্কারটা আপনি এই পথে করতে পারেন। এরা এটা কি পড়ছে না ফেলে দিচ্ছে আমি জানি না, আমাদের সাথে এটা নিয়ে কখনো কথা হয়নি। আমি এটা বলছি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের জন্যে, যে আমি হয়তো সংস্কারের গল্প বলছি, আরেকজন তো ধরেন এখানকার পলিটিক্যাল, এই যে আলী রিয়াজের কথা আসছে, যে আলী রিয়াজকে এখন পলিটিক্যাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, তাহলে পলিটিশিয়ানদের সাথে আসলে বসা, তাদের কাছ থেকে আসলে এই সমস্ত সমস্যার সমাধান কীভাবে হবে, তারা কি চায়, কি হইলে তারা আসলে হ্যাপি ফিল করবে, মানুষের কিভাবে আসলে কত দ্রুত এই অবস্থা থেকে বেরিয়ে যেতে পারবে, তাহলে হয় তাদের নিজেদের জ্ঞান থাকতে হবে, অথবা যাদের এই জ্ঞান আছে তাদের কাছ থেকে, যেহেতু তারা সাপোর্ট করতে চায়, তাদের অনেস্ট ওপিনিয়নটা নিয়ে
কম্পেয়ার করে ওইখান থেকে একটা পথ বের করে তাকে ড্রাইভ দিতে হবে। আমরা যতবার দেখা করছি ততবার জিজ্ঞেস করছি আপনি প্রায়োরিটি সেট করছেন কিনা, আপনার প্রায়োরিটি কী গভর্নমেন্টের। আমরা যেরকম গিয়ে বলছি যে প্রথম যখন গেছি তখন বলছি আপনার প্রায়োরিটি হচ্ছে চিকিৎসা করা, প্রায়োরিটি হচ্ছে বাচ্চাগুলিকে আসলে এই শহীদদের আসলে তালিকা করা, আপনার প্রায়োরিটি হচ্ছে যে মব টাইপের জিনিসগুলি, এটাকে প্রথমত আসলে এগুলিকে আমরা বলছি জরুরি কর্তব্য। তারপরে আমরা একটা বাক্য করছি, আমরা বলছি যে এটা আপনার প্রধান কর্তব্য, যে সংস্কার কিভাবে করবেন। ওনারা কি করলো সংস্কারের, পলিটিক্যাল পার্টিগুলির সাথে কথা বলবো। আমরা বলছিলাম যে আপনি সংস্কারের ব্যাপারটা আপনার কনস্টিটিউশনাল ল্যাঙ্গুয়েজে তো পলিটিশিয়ানরা বলবে না, পলিটিশিয়ানরা বলবে কি চায় সে। একজন পিপল বলবে যে বাইরে বলতেছে যে মানুষের সাথে আলাপ করলে সে বলতে পারে, তো মানুষ তো জানে তার কি চায়। আপনি তাইলে পার্টিজান আছে, পার্টিজান না এরকম অর্গানাইজেশন আছে, তাদের সাথে কথা বলেন তারা কি পরিবর্তনটা চায়। আমরা বলছি 100 রকমের মানুষের মধ্যে থেকে আপনি 5টা 10টা জিনিস পাবেন কমন। এই কমন মিনিমামটাকে আপনি সংস্কারের রূপরেখা বলেন। বাকি 95টা জিনিস আমি বলতেছি একটা, উনি বলতেছে, এটাকে আপনি বলেন আকাঙ্ক্ষার রূপরেখা। আমার সমাজ এই জিনিসগুলি চায়, তাহলে আমি করতে পারবো কি, আমি করতে পারবো কমন মিনিমাম যেটা আছে এইটা কীভাবে বাস্তবায়ন করলে টেকসই হবে। আপনি এইটার ল্যাঙ্গুয়েজ ঠিক করার জন্য আপনি এক্সপার্ট নিতে পারেন, কনস্টিটিউশনের এক্সপার্ট নিতে পারেন। এই যে আকাঙ্ক্ষা তার, এটাকে আসলে কনস্টিটিউশনে ইনকর্পোরেট করতে হলে কোন ভাষায় করতে হবে, এর বেশি তো কিছু না, এটা সিম্পল ব্যাপার। রাইট। কিন্তু আপনি এটা না করে তার সাথে আপনি আলাপ করলেন, আগে এক্সপার্ট আনলেন, এক্সপার্ট ওপিনিয়ন দিল, তারপরে পলিটিশিয়ানরা এখানে বসে এটা শুনলো, ভাবলো যে কী আলাপ করতেছে এগুলি। এই ধারা সে দেখতে গেল, ধারা পড়ে বাংলাদেশের সংবিধান এমনি মনে হয় সোজা, আপনি পড়লে কোনোটাই বুঝবেন না, কারণ একটা এখান থেকে শুরু হয়ে 143 নম্বরে হয়তো এটার সাথে সংযুক্ত। আপনি একটা রাষ্ট্রপতির ক্ষমতা দেখবেন, আপনি পড়ে চলে যাবেন, আপনার চোখেই পড়বে না 43 কয়ের মধ্যে আর 3 মধ্যে বলা আছে যে সে কোনো কিছুই করতে পারবে না অমুকের পরামর্শ ছাড়া। এটা এখানে বলা নাই, ওর কী ক্ষমতা আছে ওইটা দেখতে হবে। এই জিনিসটা আসলে পলিটিশিয়ানরা এইভাবে দেখে জানা, পলিটিশিয়ানরা দেখে হচ্ছে তার কিভাবে চালাইতে হয়, সেই মানুষ কিভাবে চায়, মানুষ কীভাবে চায়। তা আপনি তার কাছ থেকে নিয়ে ওই এক্সপার্টদের সাথে বসে সেইটা করেন নাই। না করার কারণে কী হয়েছে, পলিটিশিয়ানের সাথে আপনার দূরত্ব তৈরি হয়েছে, পিপলের আকাঙ্ক্ষার সাথে দূরত্ব তৈরি হয়েছে, আপনি কতগুলি খারাপ কাজকে উৎসাহিত করছেন, এগুলি মিলায় যেটা হয়েছে সমাজের মধ্যে একটা হতাশা তৈরি হয়েছে এবং একটা অনাস্থা তৈরি হয়েছে। যেটা একটা যে নির্বাচন করবেন, এর আগে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট এসে একটা 3 মাসে নির্বাচন করতো। আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল শুধুমাত্র নির্বাচন না, আপনি এবার স্বৈরতন্ত্রটাকে বিদায় করবার ব্যবস্থা করবেন। না স্বৈরতন্ত্র বিদায়ের ব্যাপারে আমরা একমত হইতে পারছি, না একটা যে ওনারা নির্বাচনের ধরেন দল, একটা নির্বাচন বাংলাদেশে ওনারা এর আগে বলছে যে বাংলাদেশে যেন কি সময় সবচেয়ে সেরা নির্বাচন না কি যেন করবে। আমি বলি মিনিমাম অ্যাকসেপ্টেবল একটা নির্বাচন করতে পারলে তাও আমি হ্যাপি। সেটা হবে কিনা এটা নিয়ে যারা ইলেকশন করে তারা প্রত্যেকে হচ্ছে উদ্বিগ্ন। জি। সো এই জিনিসগুলি ধরেন এখন এত সব, আমি এই কথাটা বলে শেষ করি যে এগুলি তো সব আমাদের দুঃখের কথা, আমাদের দুঃখের কথা বলে তো শেষ করা যাবে না। আমাদের প্রয়োজন হচ্ছে যে আসলে এই দুঃখের কথা শেষ করার জন্যে এখনও পর্যন্ত আমাদের উদ্যোগ নেওয়া এবং প্রপারলি আসলে আমাদের এখনও কিছু সাজেশন আমাদের কাছে থাকলে এইটার উপরে দাঁড় করানো এবং এটা নিয়ে প্রেস করা, যে এইটা করতে হবে আপনাকে। ডাক্তার মওদুদ হোসেন আমরুল পাভেল, এই যে সব হতাশা কাটিয়ে নির্বাচন, বিএনপি গত দীর্ঘ দিন ধরে বলে আসছে জনগণের ভোটের নির্বাচন, যে এখানে জনগণ ভোট দিতে পারে, কিন্তু বিভিন্ন দল তো এখন ভাগবাটোয়ারা নির্বাচনের কথা বলছে। এইগুলো নিয়ে বিতর্ক বোধহয় এরকম করা ঠিক হবে না। আমি বরং এই প্রসঙ্গটা যে কথাটা ছিল সেটা বলে অন্তত আপনার সেই কথার উত্তর দিয়ে কথাটা শেষ করব, কারণ আমি জানি এরপর হয়তো আপনার এই অনুষ্ঠান আর বাড়ছে না। সেটা হলো যে এত বড় বিবিধ অসম্পন্ন অনিষ্পত্তি করা বিষয়গুলো নিয়ে গণভোট এটি কত বড় কার্যকর জিনিস হবে সেটা বিএনপি প্রথম দিনই বুঝেছিল বলে বিএনপি বলেছিল যে এই গণভোটটা না করাই ভালো, অন্তত এই বিষয়টাকে এখানে আনবার দরকার নেই। কারণ একটা জিনিস আমরা তো সবাই জানি, তাই না, যে আমি ব্যক্তিগতভাবে মনে করি বা যে কোনো ব্যক্তি বা জনগণ মনে করেন যখন যে জনতা যে আমি সেই পদের প্রত্যাশী না বলেই তো সে অন্যকে সংসদ সদস্য নির্বাচন করে এবং সংসদ সদস্যকে উনি ওই দায়িত্বটি দেন। যে কথাটি হাসান ভাই বলছিলেন যে এই বিজ্ঞ বিশেষজ্ঞ বিষয়গুলো তো সাধারণ মানুষের বুঝবার কথা না। সাধারণ মানুষ বলতে পারে ভাই আমার খাওয়া পড়ার সংস্থান ঠিক আছে কিনা, আমার বাচ্চার লেখাপড়া ঠিক মতো হবে কিনা, আমার মেয়ের স্কুল কলেজে নিরাপত্তা আছে কিনা সেটা নিশ্চিত করো, আমার ছেলে চাকরি পাবে কিনা এটা বলো, আমি আমার জিনিসপত্র বা কৃষক যে বলবে তার জিনিসের দাম উনি পাবেন কিনা, সেটাকে সাংবিধানিক প্রক্রিয়াতে বলেন সংস্কারের ভাষায় বলেন, আপনারা সে কীভাবে লিখবেন না লিখবে এটা তো আমার জানার বিষয় নয়। এবং সেই জায়গাটাতে বিভিন্ন জায়গাতে
অসঙ্গতি ছিল বলে কিন্তু আজকে এতগুলো হতাশা, এতগুলো প্রশ্নের সম্মুখীন হচ্ছি আমরা। যেটা ন্যূনতম সমঝোতার ভিত্তিতে তো কতগুলো কথা হতেই পারতো, যে একটা আমরা কী চাই যে স্বৈরতন্ত্র যেন পুনরাবির্ভাব করতে না পারে, সেই রক্ষক অবস্থা আপনি নির্ধারণ করেন। সেই জায়গাতে তো কারো কোনো আপত্তি ছিল না। আপনি বলেছেন যে ক্ষমতার ভারসাম্য আমরা আনতে চেয়েছেন, রাষ্ট্রের স্তম্ভগুলোকে শক্তিশালী করতে চেয়েছেন, ইন্টারব্যালেন্স রাখতে চেয়েছেন। এগুলো নিয়ে এত বেশি আলোচনা হয়েছে যে জনগণের কাছে সংস্কার শব্দটা একটা ভীতিকর একটা শব্দের কাছে একটা নিয়ে গেছে। এটা দরকার ছিল না। এটা ন্যূনতম কতগুলো বিষয় জন্য খুব বেশি হলে 7 দিনের আলোচনা ছিল যথেষ্ট। বাকি বিষয়টা সংসদের উপর ছেড়ে দেওয়া উচিত ছিল। সংসদ যদি সেই সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন করে থাকে বা করতো, তাহলে তো অবশ্যম্ভাবীভাবে একটা গণভোটের আবশ্যিকতা তাদের ছিল। তারা সেই ইস্যুতে গণভোট করে নিতেন। কারণ গণভোট করার আগে আমি তো আমার নির্বাচিত প্রতিনিধি করে সেখানে পাঠিয়েছি। তবে আমার মনে হয় যে হতাশার কথা শেষ করে আমরা অন্তত একটা আলো দেখতে চাই। আলোটা সেই জায়গাতে আছে। এই সরকারের উচিত হবে নির্বাচনের বাইরে অন্য কোনো শব্দ উচ্চারণ না করা। এই নিত্য নতুনভাবে অতিরিক্ত সংস্কার টস্কার এই শব্দগুলোকে তাদের বাদ দিন। তারা প্রত্যেকটা দিন অন্তত বলুন যে আমি কাউন্টডাউন করছি, অমুক তারিখে নির্বাচন হবে, আজকে নির্বাচনের এই প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমি জনগণকে আশ্বস্ত করতে চাই যে আমি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে কারো চরিত্র হনন করব না। নারীরা স্বাধীনভাবে তার অধিকার পাবেন, তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, সবার লেভেল প্লেইং ফিট হবে। আপনি অন্যজনকে এখন আর মাঠের রাজনীতিতে মাঠে এসে এই যে সমস্ত ব্যাপারগুলো অপ্রশ্রয়বান হয়ে গেছে, পিয়ার তো চলে গেছে হাওয়া বাতাসে ভাসিয়ে, আলোচনা জায়গাতে নেই, সেটা ইথারে হারিয়ে গেছে। গণভোট শব্দটি আপনার মৃদুস্বরে উচ্চারিত হচ্ছে। এগুলোর থেকে সরে এসে আপনার প্রত্যেকের সবারই যখন নির্বাচনমুখিতা যখন তৈরি হয়েছে, সরকারের উচিত হবে সেটাকে টেকসই করে, সেটাকে উৎসবমুখর হোক আর না হোক, অন্তত অর্থবহ করার জন্য সরকারের সদিচ্ছা আছে। তার পুরোপুরি মুক্ত গণমাধ্যম চায় কিনা? চায় নাই, ওনারাও চায় না, এখনও চাচ্ছে না। এই যে 5ই আগস্টের ঘটনার পরে সবগুলি প্রতিষ্ঠানের মানে মোটামুটি সবগুলিতেই শীর্ষ পদে এবং গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন হয়ে গেছে। এবং যারা ঢুকছে এরা সবাই বিএনপির পলিটিক্স করে, বিএনপিকে সমর্থন করে অথবা জামাতকে সমর্থন করে, এই যোগ্যতায় ঢুকছে। সিম্পলি এই যোগ্যতায় ঢুকছে, আর কোনো যোগ্যতা নাই তাদের। কারণ এই লোকগুলো সব প্রেম চিনি, একটাও কাজ করে না, 2-3টে খালি সবার পরে একটার পর একটা, মানে সবগুলো যে বিএনপি একজন লোক আছে, দুজন লোক আছে, ওনারা হবে ইলেক্টেড হবে, এখানে হওয়ার জন্য অন্য যারাই তাদের সিলেকশন করতে পারে সবগুলো বাদ দিয়ে দিয়েছে। মেম্বারশিপ বাতিল, মেম্বারশিপ খাইতেছে, এগুলো বিএনপি জানে না, সব বিএনপি জানে। কিন্তু যে সাংবাদিকদের বিভক্তি, ওটা তো আগের ঘটনা, ওটা বলতে চাচ্ছি না আমি। তার মানে কি, বিএনপি তার লাইনের যারা সাংবাদিক আছে তাদেরকে পুরস্কৃত করার জন্য নানা ধরনের মৌন সম্মতি দিয়ে চলেছে, একটার পর একটা দিতেছে। সবগুলি মিডিয়ার একই অবস্থা, এবং সেটা তারা করতেছে, তারা এবং যখন নাকি বিএনপি আবার থাকবে না, মানে আমি তো বলি যে সাংবাদিকদের মধ্যে আওয়ামী লীগ আমলে কিছু লোক ছিল সিংহ, আর বিএনপি সব হয়ে গেছিল বিলাই। আর এই যে সংবাদ চেঞ্জ হয়েছে, বিলাই হয়ে গেছে সিংহ, আর সিংহ যেগুলো ছিল বিলাই। এটাই চলছে, এই বিলাই সিংহের খেলা। এটা কি কারণে হচ্ছে? পলিটিক্যাল কারণে হচ্ছে। জি, গোলাম মাওলা রনি, যে মুক্ত গণমাধ্যমের স্বপ্ন অধরাই থেকে যাবে কিনা? আপাতত তাই মনে হচ্ছে। এবং মুক্ত গণমাধ্যম থাকলে এটা মুক্তই থাকে, এখানে কোনো গণমাধ্যম গড়ে ওঠে নেই। এখানে যেগুলি গড়ে উঠছে আসলে টাকাওয়ালাদের মাধ্যম। এখানকার মাফিয়ারা, এখানকার পাচারকারীরা, এখানকার লুটেরারা তাদের জিনিসগুলিকে তাদের পক্ষে আসলে মত তৈরি করার জন্যে এখানকার স্বল্প শিক্ষিত লোকদেরকে বুদ্ধিজীবী বলে, সাংবাদিক বলে পরিচিত করায়, তাদের ব্যক্তিত্বহীন লোকদের দিয়ে তাদের পক্ষে আসলে এক ধরনের বক্তব্য তৈরি করায়, এবং এগুলিকে জনগণকে আসলে পড়তে এবং এগুলিতে এইভাবে চিন্তা করতে বাধ্য করায়। এইটার নাম মুক্ত গণমাধ্যম, এটার কোনো স্বপ্ন নাই। 17 বছরের যে নিজের থেকে বন্দিত বাঁধরে বন্দি যে সাংবাদিক জগৎ বা মানে গণমাধ্যম জগৎ ছিল, তারা মুক্তি পাওয়ার পরে কিন্তু সেই জানান ঝাপটি আকাশে ভাষার মতো সক্ষমতাটা অর্জন করেনি। তাদের বোধহয় একটা সময় দিতে হবে, যদি সত্যিকার অর্থে যে কথাগুলো আসছিল যে সাংবাদিকতার সাথে একটা চ্যালেঞ্জ থাকে এবং তার সাথে এথিক্স থাকে, কোড অফ কন্ডাক্ট থাকে, সেটার সাথে তো নিশ্চয়ই রাজনৈতিক দলগুলো সেটা শিখিয়ে দিতে পারে না। সেই জায়গায় যদি সাংবাদিক জগৎ যদি ঐক্যবদ্ধভাবে কারো কোনো একটা রাজনৈতিক দলের পকেটের মধ্যে না ঢুকে তাদের স্বকীয়তা যদি বজায় রাখতে পারে, তাহলে মুক্ত গণমাধ্যম কাউকে করে দিতে হবে না। সংবাদপত্র জগতের প্রতি স্বাধীনতার পূর্বের যে সংবাদপত্র যেটা বাংলাদেশকে সত্যিকার অর্থে স্বাধীনতার কাছাকাছি নিয়ে গেছিলো, এরকম সত্যিকার অর্থে গণমাধ্যম জগৎ সৃষ্টি করা অবশ্যই সম্ভব।